সুপ্রিয় দর্শক, শুরু হলো নিটল টাটা এসএটিভি সংলাপ। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। সাপ্তাহিক এই আয়োজনে আজ আমরা আলোচনা করব দুর্যোগে ঈদ। দর্শক, আমার সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন বিইউপির বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর এম ওয়াহিদুজ্জামান, সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন। আপনাদের চারজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই আমি অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন স্যার আপনার কাছে যেতে চাই। আমরা এমনিতেই একটি দুর্যোগ অতিক্রম করছি, সেটি হচ্ছে করোনা এখন বাংলাদেশ সহ সারা বিশ্বে মহামারী আকার ধারণ করেছে। পাশাপাশি আমরা গতকাল রাতে যে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আমপান আমাদের বাংলাদেশের ভূখণ্ডের উপর দিয়ে বয়ে গেল, উপকূলীয় জেলাগুলোর অবস্থা খুবই খারাপ। সেখানে ফসল এবং গাছগাছালির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আর উত্তরাঞ্চলে আমরা যে রাজশাহী, যেটি আমের জন্য খুবই বিখ্যাত, সেখানে অনেক ফসলের ক্ষতি হয়েছে, আম লিচু খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থায় যারা এই কৃষি কাজের উপর নির্ভরশীল এবং কৃষি যে আমাদের অর্থনীতির যে প্রাণ, সেখান থেকে যারা জীবিকা নির্বাহ করে, তাদের জন্য একটি সংকট বা একটি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে সামনে ঈদ। এই ঈদেও তাদের শান্তি নেই এবং এই ঈদ যে তারা ভালোভাবে উদযাপন করবে, সেই অবস্থাও তাদের মধ্যে নেই স্যার। এই অবস্থাতে আমাদের সামনের যে ঈদটা আসলে কেমন কাটবে বাংলাদেশের জন্য? ধন্যবাদ আপনাকে। আমি আপনার শেষ প্রসঙ্গ থেকে শুরু করি। আমি যেখানে বসবাস করি একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স, তার নিচে একটা বড় দোকান আছে। তো আমার বাসাটা রাস্তার দিকে, তো ব্যালকনিতে দাঁড়ালে আমি সব দেখতে পাই। আমি যখন আসছিলাম এই স্টুডিওতে অপেক্ষমান, তখন দেখলাম পুলিশ, র্যাব, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সবার গাড়ি এসে থামলো ওই দোকানটির সামনে। তো আমার প্রশ্ন জাগলো যে যখন সারা দেশের এই অবস্থা, আপনি বললেন করোনার কথা, আমফানের কথা, করোনা আমফান মিলে বাংলাদেশ লেজে গোবরের অবস্থা, তার মধ্যে এই ধরনের শপিং করবার খায়েশটা কোত্থেকে হয়, তাদের টাকাটা কোথায় পান? সরকারি যারা চাকরি করেন তাদের বেতন আমি জানি, কারণ আমি ন্যাশনাল পে স্কেলের সর্বোচ্চ বেতন পেয়ে আমি দেখেছি কী অবস্থা আমার। তো টপ 10-এর দোকানে আমি নিজে ওখানে দেখেছি, আমার এই পাঞ্জাবির দাম 350 টাকা, এটাই টপ 10-এ রাখলে 3500 টাকা নেবে। তো এটা আমি ফুটপাথ থেকে কিনছি, আমি বলেই নিচ্ছি 3500 টাকা নেবে। তো সেই দেশে এই ধরনের বিপর্যয়, দুর্যোগ, আমি খুব কষ্ট পাচ্ছি। কবি জীবনানন্দ দাশের একটি পংক্তি আছে, পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন। এই পৃথিবীতে গভীর গভীরতর অসুখের সময় মানুষের মনে এই ধরনের উৎসবের মুখরতা কী করে আসে, আমার তাই প্রশ্ন। ৭১-এর মুক্তিযুদ্ধের সময় ৯টি মাস আমরা আবদ্ধ ছিলাম, জীবন বিপন্ন ছিল, যারা সীমান্তের ওপারে এবং যারা দেশের ভেতরে উভয়েরই জীবন বিপন্ন ছিল। তো সেই সময় তো ঈদ এসেছে, ঈদ গেছে, নামাজটা পড়েছি, কিন্তু কেনাকাটা করতে তো দেখিনি। এবারে আমি প্রথম দেখছি হুমড়ি খেয়ে পড়ছে দোকানপাটের উপরে মানুষ। এটি তো এখন মানুষের মানসিকতা, ভোগ প্রবৃত্তি, ভোগ প্রবণতা এত বেশি বেড়ে গেছে। গত দুদিন থেকে গণমাধ্যমে একটি তথ্য চলমান আছে যে একটি গবেষণা সংস্থা গবেষণা করে দেখিয়েছেন বিগত ১ দশকে বাংলাদেশ সারা পৃথিবীর মধ্যে ১ নম্বর রাষ্ট্র যেখানে ব্যক্তিগতভাবে মানুষ চটজলদি রাতারাতি ধনী হয়েছে, এবং সেই জন্য এই ধরনের কেনাকাটার ধুম আর কি। তো এই ধনী হয়েছে, এটা বাংলাদেশের গভীর গভীরতর অসুখ এটা আমি মনে করি। এবং এই অসুখ পদ্মা সেতু দিয়ে সারানো যাবে না, মেট্রো রেল দিয়ে সারানো যাবে না, কোনো কিছুতেই সারানো যাবে না। এই অসুখ সারানোর জন্যে যে সামাজিক রূপান্তরণ দরকার,
যে নেতৃত্ব দরকার সেটি আমার প্রশ্ন, সেটি আছে কি নেই আর কি। স্যার আপনার কাছে আবার আসবো আমি। অধ্যাপক ডক্টর এম ওয়াহিদুজ্জামান, যেটি স্যার বলছিলেন যে আমরা বাংলাদেশে যে অর্থনৈতিক অবস্থা এবং সেই অবস্থা নিয়ে যে বড় দুটি দুর্যোগ যা আমাদের কাছে আসলো, সেখানে কেনাকাটা এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো তিনি তুলে ধরছিলেন। আমাদের এই ঈদকে সামনে রেখে সরকারের জন্য কী ধরনের চ্যালেঞ্জ, যেটি স্বাভাবিক অবস্থায় বা ঈদ উদযাপনের জন্য সাধারণ মানুষের কাছে তার ঈদের অন্ততপক্ষে ঈদের যে সামান্য হলেও সাহায্য পৌঁছে দেওয়ার যে চ্যালেঞ্জ, সেটি বাংলাদেশ সরকার বা আমাদের প্রশাসনের যে প্রস্তুতি, সেটি আসলে কতটুকু আছে? ধন্যবাদ আপনাকে। আমি স্যারের একটু ওই ধারাবাহিকতা একটু বলে তারপর কথাটা বলি যে ইংল্যান্ডে আমি যখন ইউনিভার্সিটি অফ নটিংহামে পিএইচডি করি, তখন আমাদের এশিয়ারই একটা দেশের এক ডাক্তার ওখানে গেছে ওয়েবশো, সে ওই কাজ করতো একটা স্টোরে। একদিন আমরা শেয়ার হাউসে থাকতাম, আমার ওখানে আর আমার কাছে আসে নাই, আমার যে তার কাছে আসছে। তো কথা হচ্ছিল, তখন ও বলছিল যে ওর নিজ দেশে তার একটা ক্লিনিক আছে, নিজের ড্রাইভার আছে, স্টাফ আছে, আর এখানে নিজে সে কাজ করে। বলছিল যে আমাদের দেশগুলোয় দিস কান্ট্রি ইজ পুয়ার বাট উই আর রিচ। আর ইংল্যান্ড বা এই যে ওই উন্নত দেশগুলো, ধনী দেশগুলোয় কান্ট্রি ইজ রিচ বাট পিপুল আর পুয়ার। কারণ সেখানে মনে করেন ব্রিটেনেই ড্রাইভার রেখে গাড়ি চালায় কে? খুবই কম লোক, তাই না? ব্রিটেনের প্রধানমন্ত্রী দেখবেন বা এই ধরনের বড় বড় তাদেরও জীবনযাত্রা আমি দেখেছি। কমেন্ট্রিতে আমার ওয়াইফ ওখানে পিএইচডি করতে আমি ছিলাম, দেখলাম যে মন্ত্রী আসলো, সে ট্রেনে আসলো, এবং মন্ত্রী যে আসছে এমন কোনো কিছু না, সাথে একজন সিকিউরিটি আছে বা ইয়ে আছে, এসে প্রোগ্রামে আসলো। ওই লোকাল কাউন্সিলরও মন্ত্রীকে অতটা পাত্তা দিচ্ছে না, কারণ কাউন্সিলর এশিয়ান বংশোদ্ভূত। মন্ত্রী তো মন্ত্রী ওখানে এমপিও, কমেন্ট্রির এমপি, জাগুয়ারে কাজ করতে এক সময়। সুতরাং এটা স্যার আমাদের দেশের অবস্থা তাই, এবং আমরা দেশটা যে ধনী হয়েছে বা সেখানে ওই ব্যক্তি এগিয়েছে বেশি, দেশটা কিন্তু কালে ওইভাবে বেশি ধনী হয় নাই। অর্থনীতি যে মুক্তিটা হয়েছে আমাদের এখানে, আমাদের কিছু লোকের যে জীবনযাত্রা সেই পরিধিরে বেড়েছে, খুবই লাক্সারিয়াস। তারা দেশে ঈদ করে না, এবং এর মধ্যে এই করোনার মধ্যে অনেক লোক হয়তো ফ্লাইট থাকবে না বলে যেতে পারবে না, নচেত তারা দেশের বাইরে, যে দেশে থাকলে নানা ঝামেলা, এবং বাইরে গিয়ে একটু আরাম করে। এবং সেই ঈদ একেবারে প্যারিস, ওই ওই যে কাঠমান্ডু গেছে অনেক আগে স্যার, এখন সেগুলো প্যারিস কিংবা লন্ডন কিংবা দুবাই, সিঙ্গাপুর, একেবারে বেশি যারা মানে হোমসিক তারা হয়তো মালয়েশিয়া। তো সেই জায়গায় তো আছে। তবে আমাদের এটা বুঝতেই হবে যে করোনা যে মহাদুর্যোগ, সেটি যে একেবারে কোন লেভেল পর্যন্ত পৌঁছেছে এটা তো আমরা সবাই জানি। সারা বিশ্বেই একেবারে ধনী দেশ, ক্ষমতাধর দেশ যদি বলি, যে আমেরিকা, এই যে প্রেসিডেন্ট নানা কিছু যে বলছে তাল বেতাল, বোঝাই যায় যে কী কারণে বলছে। ইভেন ব্রিটেনে আমি দেখলাম, এই যে এখন কত হচ্ছে ব্রাজিলে, ইটালিতে বা নানা যাই তো কথা হয়, সেখানেও আমাদের লোকজন আছে বা যোগাযোগ করছি, দেখছি। আর বাংলাদেশে তো অবশ্যই আমরা যদি খুব গভীর থেকে দেখি তা সেখানে বোঝা যায়। তবে আমাদের দেশের মানুষের মধ্যে সবসময় একটা উন্মাদনা, সব মানুষের মধ্যে, এটা পৃথিবীর কোথাও নাই। এই যে দেখেন মানুষগুলো ছোটে একদিকে বাড়ি যাবে, আরে কেন যাবা, না গেলে কি হবে, যাবে। আমি অনেক বলছি যে দেখো বাড়ি কেন, তোমার বাড়ি যেতে হবে কেন। এবং এইটা যে আমাদের ধনী মানুষদের মধ্যে বেশি তা না, গরিব মানুষদের মধ্যে আরও বেশি, যে একটু বাড়ি যাবে, কি বাড়িতে কি আমি জানি না, তারা যাবে। এই করোনার মধ্যে এই যে সিগন্যাল, তার মধ্যে হাজার হাজার মানুষ ফেরিঘাটে, এবং ফেরিঘাটে গিয়ে ছাড়ছে। পরশু দিন তো ওখানে আমাদের এই মাওয়ায় পুলিশ ফেরি অ্যাটাক করেছে, ফেরি ছাড়ছে না। এক পর্যায়ে পুলিশ ফেরি অ্যাটাক করেছে, কিছু গ্লাস ট্লাস ভাঙছে, পরে একটা ফেরিতে যে লোকজন উঠে গেছে সেই ফেরি ছাড়তে হয়েছে। এটা আপনারা জানেন কিনা আমি জানি না, কারণ আমার একজন, আমি চিনি এরকম একজন কর্মী স্টাফ, সে ছিল। আমি তো গেছো কেন, স্যার আমি ফেরতেও পারছি না, গ্রাম ট্রাম হয়ে গেছি। ওদিকে আইজিপি বলছে যারা না যাবে তাদের ঢাকাতে আসার ব্যবস্থা করবে। সুতরাং মানুষ এটা নানা উন্মাদনা হয়তো ঈদ করবে, তবে এইটা হইলো এই ফোরার উপরে খাড়ার গা বলে না, যে এমনিতেই করোনা, এবং সেটিকে কাভার করা আমাদের সামগ্রিক অর্থনীতিতে। আমাদের যে কালকের যে আম্মান গেছে সে তো হয়তো
কয়েক ঘন্টা বা একদিন 1.5 দিন, আমরা মনে করি যে সেটা বাংলাদেশের মানুষ সবাই মিলে সেটাকে আমরা অতিক্রম করতে পারবো। তবে মহাদুর্যোগ সারা বিশ্বব্যাপী, যেটাকে কি মারি বলে, আমি তো সব বাংলা বলতেও পারবো না, এপিডেমিক, যেটা অতিমারি, তো সেই অতিমারি আসলে সেটি হলো আমাদের দুর্যোগ। আমি শুধু বলবো যে আমরা প্রত্যেকে, আমি থেকে শুরু করে আমি এটি আশা করব যে আমরা ধর্মীয় দিক থেকে দেখতে গেলে সেখানে আমরা অবশ্যই শুরু আমরা করব। কালকের কদর ছিল, কদরের রাত ছিল, ওই দুর্যোগ এলাকার মানুষ পারে না, আমরা কদরের নামাজ পড়েছি, চেষ্টা করেছি যতটুকু করা, দেশের জন্য দোয়া করা, মানুষের জন্য দোয়া করা। এবং ঈদে এই যে একটা বড় প্রশ্ন হলো যে এখন ঈদগায় গিয়ে নামাজ পড়া, আমরা আশা করব যে এই দুর্যোগকালীন ধর্মের মধ্যেও সেই বিধান আছে। হজ, প্লেগের জন্য হজ ভেঙে গেছে, হজ শুরু হয়ে সেখানে অনেক লোক মৃত্যুবরণ করার পর হজ বাতিল করতে হয়েছে, সেই ইতিহাস আছে। প্লেগের কারণে, যুদ্ধের কারণে হজ বাতিল হয়েছে, নানা কারণে। যে হজ তো একটা বড় জিনিস, ফরজ কাজ। তো সুতরাং ঈদের নামাজ ময়দানে পড়া, একত্রে পড়া, কেউ কেউ হয়তো পড়বে, আমার তো মনে হয় যে সেটি আমাদের না করে আমাদের জীবন রক্ষা করা। বা ঈদের যদি আমরা একটু, এই যে যারা সিডোরেও, এখন সিডোর তো না, যে আম্মানে যে ক্ষতি হয়েছে, সব কিছু আমাদের যার যেটু সামর্থ্য আছে সেইটা উৎসবে না করে সেই শক্তি, সেই সামর্থ্যটা মানুষের সাহায্যে, দেশের সাহায্যে। এই যে আমি বের হব না, এটা শুধু আমার জন্য না, আমি বলে আমার কি হবে, আমি গরিব মানুষের জন্য এই করোনা না, শুনছি বলে এটা বড় লোকের। আরে বাবা, এটা তো দেশের, এবং এটা একটা সবের কাজ। আমি মাওলানা দেওয়ানের সাথে কথা হয় যে আমরা এটা বলেন না কেন, যে এইটা তো একটা ফরজ এবং এটা একটা সব, এটা একটা ইবাদত, এটা একটা খেদমত, যে না। এবং সেই দৃষ্টিতে দেখে ঈদ ধর্মীয়, আমাদের রোজাও ধর্মীয়, আমরা সিয়াম সাধনায় আছি। সুতরাং আমরা আশা করব যে আমরা সরকার, মানুষ, কমিউনিটি প্রত্যেকে আমরা আমাদের এর মধ্যেই আমরা এক ধরনের ঈদ উদযাপন করব। ঈদ উদযাপন, জি স্যার, আপনার কাছে আবার আসবো আমি। আবু আলম মোহাম্মদ শহীদ খান স্যার, যেটি স্যার বললেন যে আমরা ঈদকে একটি ভিন্ন মাত্রায় এবার যাতে উদযাপন করে মানুষকে সেভাবে সচেতন হতে হবে। আমরা দেখলাম যে সরকার যে প্রণোদনা প্যাকেজ দিয়েছে, বিশেষ করে পোশাক শ্রমিকদের ক্ষেত্রে। স্যার, আপনি জানেন যে আজও অনেক জায়গায় পোশাক শ্রমিকরা তাদের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছে। এই যদি পরিস্থিতি হয়, সেক্ষেত্রে তাদের ঈদের কি হবে? আসলে তো কত কোটি মানুষের যে ঈদ হবে না, এটা তো আমরা চিন্তা করতে পারছি না। স্যার যে উদাহরণ দিলেন টপ 10-এ ঢাকার, ওনাদের অনেক টাকা পয়সা আছে। টপ 10 দোকান তো আমি চিনি না, যাই হোক, ওদের যাদের অনেক টাকা পয়সা আছে বা টাকা পয়সা হয়ে গেছে, যাদের অনেক অর্থ, তারা হয়তো এইসব দোকান টোকানে ভিড় করছেন। কিছু কিছু ব্র্যান্ড শপে তাদের যেতে হয়, কারণ ওনারা ব্র্যান্ডের জামা কাপড় না পরলে ওনাদের চলে না। তো তাদের কথা আলাদা, তারা কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষ না। তাদের সংখ্যা কত হবে স্ট্যাটিস্টিক আমাদের কাছে নাই। আগে পাকিস্তান সময় একটা বলা হতো যে 22 পরিবার মানে সমস্ত সম্পদ, সেটা তো মনে হয় এখন 22,000 তো নয়, 2 লাখ, কত লাখ যে হবে তা তো জানি না আমরা, কারণ ওই স্ট্যাটিস্টিক্স আমরা পাই না। কিন্তু যে স্ট্যাটিস্টিক্স আমাদের কাছে আছে, তাতে দেশে একেবারে দিন নেওয়া দিনখানা মানুষের সংখ্যা কিন্তু 1,25,00,000 থেকে 40 লক্ষ। এবং এদের যদি 4 জন করে পরিবার ধরি, তাহলে 5 কোটি মানুষের কাছে কিন্তু ঈদের কোনো আনন্দ নাই। কীভাবে ঈদ করবে? তাদের তো কোনো ইনকাম নাই। তাদের যে ঈদের দিনে একটু সেমাই রুটিও খাবে সকালবেলা, সেটাও তাদের ক্ষমতার মধ্যে নাই। আরও 5 কোটি মানুষকে আপনি অ্যাড করতে হবে, যারা বিভিন্ন কাজে নিয়োজিত ছিল, ছোট ছোট কাজে যারা নিয়োজিত ছিল, দোকানদার, মুদি দোকানদার, ফুটপাতের ব্যবসায়ী। তো সুতরাং আপনি ধরেই নিতে পারেন যে বাংলাদেশের 10 থেকে 12 কোটি মানুষের ঈদ কোনো উৎসব নিয়ে আসেনি। এই যে করোনা দুর্যোগ এবং যে আমপান হয়ে গেল, যে এলাকাটা দিয়ে আমপান গিয়েছে এবং সেখানে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার ফলে আরও 2 কোটি মানুষকে অ্যাড করেন। ওইভাবে যদি আপনি অ্যাড করেন, মানে আমি স্ট্যাটিস্টিক্সটা একেবারে কারেক্ট হচ্ছে কিনা জানি না, বাট অ্যাড করলে আপনি 14 থেকে 15 কোটি মানুষ, স্যার, ঈদের কোনো আনন্দ তাদের নাই। 1 কোটি মানুষের হয়তো ঈদের আনন্দ থাকতে পারে, যে 2 লাখ পরিবার থাকতে পারে, তারা এসব আনন্দ করবেন। এবং কেন করবেন? এটা একটা বিকৃত আনন্দ আসলে। মানে তাদের যে স্যার বলছেন যে অসুখ হয়েছে, আসলে ওদের অসুখ হয়েছে, ওই লোকগুলার, যারা এই যে ঈদটাকে একটা উৎসব হিসেবে চিন্তা করছে, যে ঈদ উৎসব করবেন, ঈদের কেনাকাটা করবেন, তাদের একটা মনের অসুখ এটা। যেটা বলা হলো যে তারা কেউ আবার বিদেশেও চলে যেতেন, এবার যেতে পারছেন না। তো এটা এক ধরনের মনের অসুখ, এবং এই মনের অসুখটা থেকে তাদেরকে বিরত করার তো
কিভাবে বিরত করা যায় এটা আমাদেরকে অনেক গভীরভাবে চিন্তা করতে হবে এবং আলোচনা করতে হবে, কারণ বিরত করা তো যাচ্ছে না। তাদেরকে অনেকবার বলা হয়েছে, যেমন আপনি যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখেন, আমি ধর্ম নিয়ে বেশি আলোচনা করি না, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখলেও যে আপনি যে ঈদের সময় আপনার ফেতরা দিতে হয়, আপনাকে জাকাত দিতে হয়, ইভেন ওগুলোর বাইরে যে আপনার যে ঈদের যে বাজেট, এবার তো সেই ঈদের টাকাটা আপনারা সরকার যা করছে, সরকার তো সব জায়গায় পৌঁছতে পারবে না। আমি সরকার একেবারে মানে মুখ দিয়ে রক্ত উঠিয়ে ফেললেও সরকার 90% মানুষকে হয়তো পৌঁছতে পারে। একদম বেস্ট পৃথিবীর বেস্ট সরকার যদি হয় শেখ হাসিনা সরকার, তাহলে এই সরকারের পক্ষে 90% পৌঁছানো কাছে পৌঁছানো সম্ভব, আর বাকি 10% থ্রেশহোল্ড থাকে। এটা হলো নিয়ম, কারণ আপনি ইচ্ছে করলে 100 জন মানুষের কাছে পৌঁছতে পারবে না, তার বাইরে কিছু লোক থাকবে। সেজন্য বেশ কয়েকটা টক শোতে আমি আবেদন করেছিলাম বাংলাদেশের বিত্তবান মানুষদের কাছে যে আপনারা যেখানে সরকার পৌঁছতে পারবে না, আমরা একটা ছোট উদাহরণ দিয়ে বলি, আমার একটা নিজের গ্রাম আছে, আমি তো একটা গ্রাম থেকে আসছি, আমাদের প্রত্যেকের গ্রাম আছে, এই যে 2 লক্ষ পরিবার বা 5 লক্ষ পরিবার যারা বিত্তশালী, তাদের প্রত্যেকের কিন্তু গ্রাম থেকে আসছে, এবং তারা জানে গ্রামের কোন লোকটা ত্রাণ নেয়, কোন লোকটা ত্রাণ নেয় না, কোন লোকটা সাহায্যের জন্য হাত পাতে আর কোন লোকটা হাত পাততে পারে না। তো আমি বলেছিলাম, আজকেও বলছি, যে আপনার এই টাকাটা আপনি টপ 10-এ বা গুলশানের এইসব বড় বড় দোকানপাটে খরচ না করে এই টাকাটা তো আপনি সেই গরিব মানুষদের কাছে পাঠাতে পারেন। সরকার তো পাঠানোর চেষ্টা করছে, সরকার কতজনকে পাঠানোর চেষ্টা করছে? 50 লাখ মানুষের কাছে ঈদ উপহার হিসেবে 2,500 টাকা করে পাঠানো হবে, 50 লাখ মানুষ। সেটার প্রসেস চলতেছে, প্রসেসের মধ্যে কিছু ভুলভ্রান্তি আছে, কিছু ঠিকঠাক করা হচ্ছে, আশা করি ঈদের আগে চলে যাবে। বাট এটা কিন্তু 50 লাখ মানুষ মানে 4 যদি করি 2 কোটি পরিবার, কিন্তু আমরা এখন চিন্তা করছি 10-12 কোটি মানুষের কাছে ঈদের আনন্দ পৌঁছাতে হবে। সুতরাং এটা যদি করতে হয় তাহলে এই যে বিত্তশালী মানুষরা আছেন তাদেরকে এই আনন্দটা ভাগ করে নিতে হবে। হ্যাঁ, ঈদ আমাদের দেশের কালচারালি একটা আনন্দ, এটা নিয়ে কোনো ডিবেট নাই। এই আনন্দ তো আমরা উৎসব, আমাদের 3-4টা উৎসব আছে, তার মধ্যে ঈদ 2টা উৎসব। একটা হলো আমাদের বৈশাখ, যেটা আমরা করতে পারি না। পয়লা বৈশাখ কিন্তু ঈদের চেয়ে বড় উৎসব, সেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই অংশগ্রহণ করে। আর একটা দুর্গাপূজা আছে, সেখানেও আমাদের অনেকেই আমরা অংশগ্রহণ করি। এই 4-5টা উৎসব আছে আমাদের, তার মধ্যে ঈদ একটা বড় উৎসব, এবং ঈদের সময় মানুষের উৎসবের একটা আমেজ থাকবে। কিন্তু সেই আমেজটা কেন? এখনকার পরিস্থিতিতে এই আনন্দ তো আমাদের মনে থাকার কথা না। এখনকার পরিস্থিতিতে আনন্দের বদলে আমাদের কল্যাণ বা সেবার দিকে ব্রতী হওয়া দরকার ছিল। তো সেখানে যদি আমরা মনোযোগ দেই, দেবো কিনা আমি জানি না, যেটা বলা হয়েছে যে গরিব মানুষরাও তো দলে বলে চলে যাচ্ছে। হ্যাঁ, এটা একটা অনেক দিন ধরে একটা অভ্যাসে পরিণত হয়েছে। আপনি দেখবেন এই এখন না, আপনি নর্মাল পিরিয়ডে দেখবেন যে জায়গা নেই, লঞ্চে জায়গা নেই এবং লঞ্চ ডুবি হয়, বাসে জায়গা নেই, বাসের ট্রাকে জায়গা নেই, মোটর সাইকেলে জায়গা নেই, মানে জায়গার কোনো ইয়ে নেই, যেতেই হবে। এটার একটা কারণ আছে, এটার কারণ হচ্ছে যে আমাদের অর্থনীতির কেন্দ্রবিন্দু হচ্ছে প্রথমত ঢাকা, দেন চট্টগ্রাম, এবং কয়েকটা নগর কিন্তু আমাদের অর্থনীতির কেন্দ্রবিন্দু। এবং নগরে আসলে মানুষ কাজ পায়, এবং তারা কাজ করে, রংপুরের মানুষ, দিনাজপুরের মানুষ, খুলনার মানুষ বা বরিশালের মানুষ, তারা এখানে কাজ করে, এবং কাজের এই সারা বছর কাজ করে 2-3টা ছুটিতে তারা যেতে চেষ্টা করে। তো সেটা একটা অভ্যাস হয়ে গেছে। এখন এই পর্যায়ে সরকারের আরও কঠোরভাবে জিনিসগুলো নিয়ন্ত্রণ করা উচিত ছিল। নিয়ন্ত্রণ করতে পারলে আপনি যেদিক দিয়ে চোর পুলিশ খেলতে পারে মানুষ, কিন্তু পুলিশ যদি চায় তাহলে কিন্তু কোনো মানুষ ঢাকা শহর থেকে বের হতে পারে না। কারণ ঢাকা শহরের কয়েকটা মাত্র গেট আছে, সেই সব গেট যদি আমরা ঠিকমতো বন্ধ করে দিই এবং আমরা যদি রিয়েল লকডাউন করি, তাহলে কিন্তু মানুষ হেঁটে যাবে। হ্যাঁ, হেঁটে যেতে পারে, কত মানুষ হেঁটে যাবে সেটার সংখ্যা কমে যেত। জি স্যার, আপনার কাছে আবার আসবো আমি। মোহাম্মদ হেলালুদ্দিন, যেটি আবু আলম মোহাম্মদ শহীদ খান বললেন যে আমাদের একটা অভ্যাস হয়ে গিয়েছে যে ঈদ আসলে বাড়ি যেতে হবে, সেরকমই কি অভ্যাসগত কারণে কি দোকানও খোলা রাখতে হবে ঈদের আগে? ধন্যবাদ আপনাকে। প্রথমত বলি, আমি আমাদের আসলে আমরা উৎসবের জাতি, উৎসব আমরা সবাই মিলে পালন করি। এখন শহীদ ভাই যেটা বললেন, একটা জিনিস বুঝতে হবে, একটি মা যখন গ্রাম থেকে বলে বাবা তুই ঈদে আসবি না, তখন ওই ছেলে কিন্তু বসে থাকে না, ওই সন্তান কিন্তু বসে থাকে না। আমার ওই অনুভূতিটা কিন্তু খেয়াল রাখতে হবে। অতএব আমি যেভাবে পারি আমাদের সঙ্গে পৃথিবীর অন্যান্য দেশের সন্তানের সঙ্গে মায়ের বাবার যে সম্পর্কটা, এটা আমার মনে হয় যে আমরা বোধহয় একটু ব্যতিক্রম। এই কারণে আমরা সবসময় চেষ্টা করি মা বাবাকে সর্বোচ্চ অবস্থানে দেখতে এবং রাখতে। এটা কিন্তু পৃথিবীর অন্য দেশে দেখবেন না। আমি একবার অস্ট্রেলিয়াতে গেলাম, আমি দেখলাম আমার ভাইয়ের ছেলে থাকতো সেখানে, পাশে এক ভদ্রলোক নৌবাহিনীর চাকরি করতেন, বয়স্ক মানুষ। তো সে আমার ভাইয়ের ছেলেকে বললো যে যদি দেখো যে আমার 3 দিন পর্যন্ত দরজা বন্ধ, তাহলে তোমরা পুলিশকে খবর দিবা। তখন কেন? বলে ও ভিতরে পড়ে মরে থাকবে।
হ্যাঁ, ওর বাচ্চারা মিলো বাচ্চারা এক একজন এক ডিস্ট্রিক্টে আছে, এক এক ইয়েতে স্টেটে আছে, ওরা তার জন্মদিনে কিছু ফুল পাঠিয়ে দেয়, আর সে যখন খুব মানে প্রয়োজন হয় তখন সে শুকনো খাবার কেনার জন্য টেলিফোন কল করে। আমাদের দেশে কি সেটা পাবেন? হ্যাঁ, 1%, তার বেশি কিন্তু পাবেন না। পৃথিবীর অন্য দেশে কিন্তু এইটা তাদের মধ্যে তারা মজ্জাগতভাবে নিচে বাবা আছে, মা আছে। আমি ইংল্যান্ডে দেখছি আপনার বুড়া বাবা বসে আছে আর ওই চুল কাটতেছে তার ছেলে, এরকম সিগারেট খাচ্ছে, স্কেটস পরে। তো আমাকে বলছে ভাই এরা হচ্ছে মানে বাবা এবং ছেলে, মানে বলে বাবা অনেক কষ্ট করে ছেলেকে ওই চুল কাটা শিখাইছে, ওদের তো ডিপ্লোমা ছাড়া চুল কাটতে পারে না। তো ডিপ্লোমা শেখানোর পরে ছেলে অন্য বেশি বেতন পেয়ে অন্য জায়গায় চলে গেছে। এখন বাবা বুড়া মানুষ, এই বারবার সব সে চালাইতে পারে না, তখন সে বাবা ছেলেকে আবার বেশি বেতন দিয়ে নিয়ে আসছে। ছেলে এখন 5টা-6টা ডিউটি করে, 6টা-5টা ডিউটি করে, ওই সিগারেট খাচ্ছে আর চুল কাটছে। এইটা আমাদের বুঝতে হবে যে আসলে আমরা সেই কালচারে বড় হই নাই, আমাদের কালচারটা ভিন্ন। আমাদের বাবা মা ভাই বোন সবাই কিনে থাকতে চাই। তারপরে যেটা বলা হচ্ছে যে আসলে ঢাকা শহর হচ্ছে এটা প্রাণকেন্দ্র, এখানে আসলে কিছু না কিছু করা যায়। একেবারে যে ভিক্ষা করে সেও কিন্তু গ্রামের চেয়ে একটু বেশি ভিক্ষা ঢাকায় পায়, সেখানে সবাই ঢাকামুখী। কিন্তু একটা বিষয় যেটা শহীদ ভাই বললেন যে আমরা সবাই গ্রামের থেকে এসেছি, গ্রামের একটা টান কিন্তু আমাদের থেকে যায়। আমরা সুযোগ পেলে গ্রামে যাওয়া, সুযোগ পেলে গ্রামে একটু গল্প করা, এইটা কিন্তু আমার মনে হয় যে এইটা আমাদের এটা চলতে দেওয়া উচিত। আর স্যার যেটা বললেন যে কিছু লোক আমাদের তৈরি হচ্ছে ফুলে ফেপে অনেক বড়, কিন্তু করোনা কিন্তু আমাদের অনেক শিক্ষা দিয়েছে। শিক্ষাটা হচ্ছে এরকম যে আজকে আমাদের আমি কয়েকদিন আগে এক টকশোতে গেলাম, তো তখন একজন বলছিল যে এই যে দেখেন ভাই একজন প্লেন এনে রেখে দিচ্ছে বাংলাদেশে এক লোক, যে উনি সুযোগ পেলেই চলে যাবে, উনি আর যেতে পারেন না, কারণ প্লেন এখন কোনো এয়ারপোর্টেই চলে না, যে কারণে উনি যেতে পারেন না। আপনি আমাদের দেশে দেখেন শহীদ ভাইরা তো রাষ্ট্র চালিয়েছেন, আপনি দেখেন আমাদের দেশের রাষ্ট্র যারা চালান তাদের অবস্থা দেখেন তো, একটু ঠান্ডা কাশি লাগলে সিঙ্গাপুরে চলে যায়, ব্যাংককে চলে যায়, ঢাকায় তার কোনো ট্রিটমেন্ট নাই। আমার জনস্বাস্থ্য এখন কোথায়? আমরা জনস্বাস্থ্যের কথা বলছি, বাজেটের কথা বলছি। এই করোনা আমাদের কিন্তু বুঝিয়ে দিল যে আসলে আমাদের জনস্বাস্থ্য কোন জায়গায়, আমাদের বাজেট কোথায়, এবং আসলে যাদের প্রয়োজন নেই তারা তো সেটা করবে না। কারণ যারা বাজেট ঘোষণা করেন, যারা এটার সঙ্গে সম্পৃক্ত থাকেন, তারা তো সবাই রিচম্যান, তারা তো সুযোগ, তারা তো ঢাকায় চিকিৎসা করেন না। তো ঢাকার আপনি জনস্বাস্থ্যের জন্য তাদের এত মানে দেখার দরকারটা কি? এবং এই পর্যন্ত জনস্বাস্থ্যের যত মন্ত্রী আমরা দেখছি, সবাই দেখছি না কিছু বালিশ তত্ত্ব, অমুক তত্ত্ব, তমুক তত্ত্ব এইগুলো আছে। এবং আপনি তো পিজিতে একবার আমাকে ডাক্তার আমিন সাহেব বলতেছেন, বলে হেলে সাহেব আমাদের যে যন্ত্র, এই যন্ত্র দিয়ে মানুষের অপারেশন করা যায় না, পশুর অপারেশন করা যায়। আচ্ছা, তারা 15 বছর আগে কথা বলছে অবশ্য। এই যে বিষয়গুলো, এইগুলো আসলে আমাদের এই করোনা আমাদের কিন্তু শিখিয়ে দিচ্ছে যে আসলে আমরা কিভাবে মানে বাকি জীবনটা পাড়ি দিব। আর যেটা আপনি বলেছেন যে আমরা কেন দোকান খোলা রাখলাম, দোকানটা খোলা রাখার আসলে প্রয়োজনটা হচ্ছে জীবন এবং জীবিকার জন্য, এবং জীবন এবং জীবিকার জন্য আমরা খুব ধীরে ধীরে অর্থনীতির চাকাকে সচল করার চেষ্টা করা হচ্ছে। এবং আমি যখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা অ্যাপ্লিকেশন করেছিলাম যে আমাদের দোকানপাটগুলো খুলে দাও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য, আমি কিন্তু আসলে বড় ব্যবসায়ীদের জন্য চাইনি। এবং আপনি দেখবেন ঢাকা সহ সারা বাংলাদেশে জেলা শহরগুলো অথবা বিভাগীয় শহরগুলোতে ম্যাক্সিমাম জায়গায় দেখবেন মার্কেটগুলো বন্ধ। আমরা কিন্তু আসলে প্রত্যন্ত গ্রামগুলোর জন্য চেয়েছিলাম যে গ্রামে যারা উপজেলা লেভেলে অথবা থানা লেভেলে যারা দোকানদারি করে তারা কিন্তু খুবই খারাপ অবস্থা, কারণ আমাদের ব্যবসার ট্রেন্ডটা একটু ভিন্ন। আমরা যে প্রতিদিন ক্যাশ টাকাটা পাই, পরের দিন এই ক্যাশ টাকা না পেলে কিন্তু আমি পরের দিন বাজারে করতে পারি না। তো যখন 2 মাস আমার দোকান বন্ধ থাকে, এটা শহীদ ভাই বললেন যে আমাদের হতদরিদ্রের সংখ্যা কিন্তু বাড়ছে, এবং হতদরিদ্রের সংখ্যা এখন 70% তাদের আয় রুজি কমে গেছে। এই যে আজকে লকডাউনের মধ্যে আমরা দেখছি যে হাজার হাজার মানুষ রাস্তায় ঘুরছে, রাস্তায় কিন্তু মানুষ পাবেন না। আপনি যান এখন রাস্তায় খুব বেশি মানুষ হেঁটে বেড়াচ্ছে ওরকম নাই, আছে বাজারে, আছে বিভিন্ন ওই যেখানে অর্থনৈতিক কর্মকাণ্ড আছে সেখানে। ওরা কারা? ওরা হচ্ছে যারা সারাদিন 500 বা 600 টাকার জন্য যারা চিন্তা করে আমার 600 টাকা হলে আমার পরিবার বাঁচবে, আমার সন্তান বাঁচবে, তারা কিন্তু করোনাকে ভয় পায় না। তারা নিজেরা এসে এই পেঁপে কিনছে, করলা কিনছে, অন্য অন্য মাছ কিনছে, কিনে ফেরি করে 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 আপনি বিক্রি করছে। আজকে ঢাকা শহরে যত ফেরিওয়ালা আপনি দেখবেন, এমন কোনো এলাকা নাই যেই এলাকায় আপনি 200-300 ফেরিওয়ালা প্রতিনিয়ত ঘুরছে না। এর হচ্ছে যে আসলে এই যে আমাদের বৈষম্যটা যেটা বেড়ে গেছে, যে একটা শ্রেণী এত বেশি বিত্তবান হয়েছেন, এবং বিত্তবান হওয়ার কিন্তু পথ একটাই, সেটা হচ্ছে ওই আমাকে একজন বলছিল, আমি আসলে কথা বলতে চাই না, বিত্তবান হওয়ার পথ একটাই, সেটা হচ্ছে অবৈধ পথ, এর বাইরে কোনো পথ নাই, সোজা কথা। আর যেটা হচ্ছে যে আমাদের যারা আজকে বিত্তবান তারা দেখবেন সবই রাজনৈতিক আদলে কিন্তু তারা আজকে বিত্তবান। এবং রাজনৈতিক আদলে কেন? যেই পেশাটা খুবই প্রফিটেবল হয়, লাভজনক হয়, সেই পেশায় সবাই যেতে চায়। এই পেশাটাকে যেমন আপনি কিছুক্ষণ আগে বললেন না যে স্যার বোধহয় বলতেছিলেন যে ইয়েতে যে মন্ত্রী এসছে
হ্যাঁ, ওখানে কমিশনারও খেয়াল করছে না যে কে আসছে। জাপানের প্রাইম মিনিস্টার দেখবেন প্রায়ই ওরা পদত্যাগ করছে, কিছু 19 থেকে 20 হলে পদত্যাগ করে ফেলে, মন্ত্রীরা পদত্যাগ করে। কারণটা কি? কারণটা আমি জানার চেষ্টা করলাম স্যার। ওখানে কারণ হচ্ছে ওদের কাছে লাভজনক না, পদ না, যেমন স্যারের জন্য লাভজনক পদ না। সর্বোচ্চ বেতন পাইছেন, বেতন পাইয়ে উনি ওনার কাছে লাভজনক পদ হয় নাই। কেন হয় না? কারণ ওই বেতনের মধ্যে দিয়ে ওনাকে চলতে হয়েছে, বাইরে উনি ইনকাম করে নাই। তাই এইরকম বিষয়গুলো আমাদের আসলে খেয়াল রাখার দরকার যে আসলে আমরা শহীদ ভাই আছেন এখানে, হ্যাঁ, আমি ওনাকে খুব কাছে থেকে দেখেছি। তো এই যে লোকগুলো আমাদের, এইগুলো লোক আমাদের মধ্যে আছে, কিন্তু ওনারা দৃষ্টান্ত হতে পারছেন না। এই দৃষ্টান্ত না হতে, দৃষ্টান্ত হচ্ছে কি, ওই যে যিনি প্লেন এনে বসিয়ে রেখেছেন, যিনি সুযোগ পেলেই সিঙ্গাপুরে চলে যাবেন যে না ওখানে গিয়ে আমি আমার এই সময়টা আমি কাটিয়ে আসি, এখানে করোনা ভাইরাস। একটা বিরতি নিয়ে এসে আমাদের এরকম বিষয়গুলো আমাদের আসলে সামনে ভাববার বিষয়। এবং আমার মনে হয় যে এই করোনা একটা নতুন পৃথিবী তৈরি করবে, যে এই পৃথিবীতে আসলে এই বৈষম্য যারা করেছেন অথবা যারা এই ধরনের লুটেরা, তাদের কিছু হুঁশ জ্ঞান হবে। জি, মোহাম্মদ হেলালুদ্দিন, আমরা একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, নিটলটা এসটিভি সংলাপে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন নিটলটা এসটিভি সংলাপ। আমরা বিরতির পর আবারও ফিরছি আলোচনায়। আলোচনা করছি দুর্যোগ ঈদ। ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন স্যার, যেটি হেলাল ভাই বলছিলেন যে আমরা ঈদের প্রয়োজনীয়তা, ঈদ তো আমাদের সবসময় আসে, আমাদের একটি আবেগ আছে, বিশেষ করে বাংলাদেশের মানুষ, বাঙালি এবং বাঙালি মুসলমান, তাদের আবেগের জায়গাটা একটু ভিন্ন রকমের। সেটি আপনি খুবই ভালো করে জানেন যে আমাদের দেশের যে ঈদের সময় যে অবস্থা তৈরি হয়, তাতে যে যার কিছু থাকে না, যে দিন আনে দিন খায় বা দিনে কিছু রান্নাও করতে পারছে না, সে তারও একটি আয়োজন থাকে ঈদে। তা সার্বিকভাবে যে ঈদটি যে এবার বাংলাদেশের মানুষের জন্য অনেক চ্যালেঞ্জের, সেই জায়গাগুলো থেকে বলা যায় যে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রণোদনা প্যাকেজ দিয়েছেন বা বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা, সরকার বিভিন্ন পদক্ষেপ, কিন্তু সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে বেশ ঘাটতি দেখা যাচ্ছে। যার একটি প্রমাণ আমি এর আগেও একবার বলেছি যে পোশাক শ্রমিকরা রাস্তায় নেমেছে, তাদের কিন্তু এখনও অনেকের বেতন হয়নি। এই অবস্থা তাহলে কেন স্যার? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের অভিজ্ঞতা আছে প্রাকৃতিক বিপর্যয় সামলানোর। বোধহয় সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশ সবচেয়ে অভিজ্ঞ এ বিষয়ে। সেই জন্য দেখুন আমফান খুব ভালোভাবে সামলিয়েছে। ক্ষয়ক্ষতি কতটুকু হয়েছে সেই হিসাব হতে একটু সময় লাগবে, কিন্তু 24 লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে নেয়া চারটিখানি কথা নয়। আমার সব কর্মী বাহিনী প্রস্তুত আছে, সব কিছু মিলিয়ে। অর্থাৎ প্রকৃতির উপরে আমি কখনোই চড়াও হতে পারবো না। চড়াও হয়েই মাঝে মধ্যে কিন্তু তার রুদ্ররোষ চলে আসে প্রকৃতির। তো কিন্তু প্রকৃতির বিপর্যয়ের কারণে বা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে মানবিক বিপন্নতা যেন কম হয়, সেটা আমরা করতে পারি, সেটা বাংলাদেশ করেছে। করোনা সম্পর্কে অভিজ্ঞতা বাংলাদেশের ছিল না, পৃথিবীর কোনো দেশেরই ছিল না। এমনকি যে চীন 20 বছরে 5টি এই ধরনের ভাইরাস উপহার দিয়েছে, তাদেরও অভিজ্ঞতা ছিল না আর কি। এটা কিন্তু একটা প্রশ্ন যে একমাত্র চীন থেকে 20 বছরে 5টি ভাইরাস, মারাত্মক ধরনের ভাইরাস কেন এলো? চীনের সমস্যাটা কি, এটা দেখতে হবে। চীনকে সাহায্য করতে হবে। চীন বিরোধী ট্রাম্প নীতি আমি পছন্দ করি না, বরং চীনকে সাহায্য করতে হবে। চীনকে সাহায্য করা মানেই হচ্ছে বিশ্বকে সাহায্য করা আর কি। কারণ চীনের সমস্যাটা চীনের থাকছে না, সারা বিশ্বের সমস্যা হয়ে যাচ্ছে। এই যে এর আগে সার্স, মার্স, তারপরে কত কী রকমের ছিল, 5টি ভাইরাস পেয়েছি আমরা 20 বছরে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, এবার ঈদে ঘরমুখী মানুষের যে ঢলের কথা আবেগ দিয়ে বুঝতে চেষ্টা করছি আমরা, এক অর্থে ঠিকই আছে, কিন্তু এটা তো বুঝতে হবে পরিস্থিতিটি কোন পরিস্থিতিতে আবেগকে ধরে রাখা যায়, আবার কোন পরিস্থিতিতে আবেগকে গুরুত্ব দেওয়া যায় না, এটা আমাদের বুঝতে হবে আর কি। তো সেই জায়গায় আমাদের বোধহয় একটু ঘাটতি রয়ে গেছে মনে হয়। কারণ কিছুক্ষণ আগে অধ্যাপক ওয়াহিদুজ্জামান বলছিলেন যে কোরআনে হাদিসে স্পষ্ট করে বলা আছে রোগ মহামারীর সময় যে যেখানে আছো সেখানে অবস্থান করো। কাজে সেইটা মানবো আর না আমার আবেগকে মানবো, এটা বিবেচ্য বিষয়। আরেকটি হচ্ছে
এখন সবচেয়ে বড় প্রশ্নটি হচ্ছে জীবন এবং জীবিকা। জীবিকা বাঁচাতে গেলে জীবন বাঁচে না, জীবন বাঁচাতে গেলে আবার জীবিকা থাকে না। কিন্তু সেই জন্য সমস্যাটা যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, যে জীবন ও জীবিকার মধ্যে ভারসাম্যপূর্ণ একটি সমাধান খুঁজে বার করতে হবে। এবং বাংলাদেশে কোনো দিনই সেই অর্থে, গৃহীত অর্থে, চলতি অর্থে লকডাউন হয়নি। সরকার একটা ধোঁয়াশা তৈরি করে রেখেছে যে সাধারণ ছুটি। সাধারণ ছুটিতে আমি হাসবো, খেলবো, বেড়াবো, সবই করব, সাধারণ ছুটি। করা উচিত ছিল লকডাউন। বা আমি যেটা ব্যক্তিগতভাবে এখনো বিশ্বাস করি যে সবই ভারসাম্যপূর্ণ সমাধানটা হতে পারে যে পুরোপুরি সান্ধ্য আইন জারি করা থাকবে, দিনে 4-5 ঘন্টা শিথিল থাকবে সব কাজকর্ম চলার জন্যে আর কি, এবং স্বাস্থ্যবিধি মেনে তা কিছু। তার কারণ কথা হচ্ছে এই যে ঈদে ঘরমুখী মানুষ, এরপরে দেখবেন আমরা চাই না, চাই আর না চাই, বাস্তবতা তো অত্যন্ত কঠিন, রূঢ়, যে সংক্রমণ বেড়ে যাবে। তখন আমি কি করব? তো আর একটি কথা হচ্ছে যে দেখুন, বাংলাদেশে একটা ব্যাপার কিন্তু বেশ ইতিবাচক ঘটে গেছে, এটা তির্যক হলেও ইতিবাচক। সেটি হচ্ছে দেখুন, পাকিস্তানি আমলে আমরা 22 পরিবারের বিরুদ্ধে লড়াই করেছি 24 বছর 4 মাস 3 দিন। তারপরে লড়াই করে এখন স্বাধীন হয়ে এখন 22,000 পরিবার, মোটা দাগের হিসেবে, তারও বেশি হতে পারে, কম হতে, ধনী হয়ে গেছে। তাহলে তো খুব ভালো, আমার উন্নতি হয়েছে। এবং এই উন্নতি হয়তো একদিন 16 কোটিতে পৌঁছবে, 16 কোটি মানুষে মিলিয়নিয়ার হয়ে যাবে। খারাপ কি? খারাপ তো কিছু নাই। কিন্তু কথাটা হচ্ছে দারুণ বৈষম্য তৈরি হয়েছে। সমস্যাটা সেখানে। ধন বৈষম্য, আয় বৈষম্য প্রচণ্ডভাবে ক্রমবর্ধমান। প্রবৃদ্ধি দিয়ে দেশ ওঠে না, উন্নয়ন দিয়ে দেশ ওঠে। প্রবৃদ্ধি উন্নয়নে পরিণত হয় যখন এই বৈষম্য কমে আসে। বৈষম্যহীন পৃথিবীতে কোনো সমাজ নাই, কিন্তু বৈষম্যকে সহনীয় পর্যায়ে আনতে হবে। সেই দিক নির্দেশনা তো আমার বাজেটে দেখি না। আর কিছুক্ষণ আগে শুনলাম যে আমার স্বাস্থ্য খাতের কথা, যথার্থই বলেছেন, সবচেয়ে ভঙ্গুর আমার স্বাস্থ্য খাত, এবং সরকারি নির্দেশনা কেউ মানছে না। এই যে বিনা চিকিৎসায় বহু মানুষ করোনা রোগী নয় যে চিকিৎসা পাচ্ছে না, পথেই মারা যাচ্ছে, অ্যাম্বুলেন্সে মারা যাচ্ছে। সরকার শুধু হুঁশিয়ার করছে, হুঁশিয়ারি কেউ মানছে না যে লাইসেন্স বাতিল করে দেবে। আজও পর্যন্ত একটা লাইসেন্স বাতিল হয়েছে, কারণ যারা প্রাইভেট ব্যবসা করছে, সেটা ক্লিনিকের ব্যবসা যাক, সব তো সরকার পক্ষের লোক। কাজে কার গায়ে হাত দেবেন আপনি? কার গায়ে হাত দেবেন আপনি? আর সরকার যদি দেখাতো যে একজনের লাইসেন্স বাতিল হয়েছে কোনো ক্লিনিকে, কত মানুষ ফিরে যাচ্ছে, এবং একজন সরকারি কর্মকর্তা পর্যন্ত চিকিৎসা পাননি, তার মেয়ে ডাক্তার। তো কাজে সরকার, সবচেয়ে বড় কথা, স্বাস্থ্যমন্ত্রী, মাননীয় মন্ত্রী, তিনি কি কোনোদিন ঢাকা মেডিকেল কলেজে গেছেন? এতদিন মন্ত্রিত্ব করছেন, কোনোদিন যাননি আর কি। তো স্বাস্থ্য খাতটাকে যদি কত ভঙ্গুর, কত দুর্বল, এটা বুঝিয়ে দিল করোনা আমাকে আর কি। স্যার, আপনার কাছে আবার আসবো আমি। অধ্যাপক ডক্টর ওয়াহিদুজ্জামান স্যার যেটি প্রথমে বলছিলেন যে জীবিকা এবং জীবন একটি বড় সংকটের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, এই জীবিকাকে রক্ষা করে বা জীবনকে রক্ষা করে জীবিকা চালিয়ে নেওয়ার মতো অবস্থায় আমরা কি যেতে পেরেছি, বা আমাদের কি সেই সুযোগ আছে? দেখুন, যে এটা একটা বিশাল প্রশ্ন, এবং সারা পৃথিবী জুড়ে এই প্রশ্নটা, ঠিকই যে আমরা জীবিকাও আমাদের বাঁচানো দরকার, জীবন বাঁচাবার জন্যই। এই যে বিশেষ করে বাংলাদেশের মতো দেশে, যেখানে নির্ময়ের মানুষ দিন খায়, আবার সেই জীবিকা বাঁচাতে গেলে যে জীবনের জন্য জীবিকা, সেই জীবন বাঁচে না। সুতরাং মূল কথা তো জীবন, আসলে জীবিকা তো জীবনের জন্যই। সেই থেকে শহীদ ভাইও বলছিলেন, বাংলাদেশ গভর্নমেন্ট এবং বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্টেপগুলো নিয়েছে, যদি উনি বলছে 50 লাখ কিন্তু তারাই যারা কোনো ধরনের সাহায্যে নেটওয়ার্কই নেই, যারা 10 টাকা চাল পাচ্ছে কিংবা অন্যান্য ত্রাণ পাচ্ছে, তারা কিন্তু না। মূলত ত্রাণের আওতায় এখন 10 কোটি লোকই। যদি আমরা ত্রাণের আওতাকে করি, তাহলে ওই রকম প্রায় অর্ধেক জনসংখ্যা কিন্তু ত্রাণের আওতায়। এখন প্রশ্নটা হচ্ছে, এই ত্রাণটা যথাযথভাবে
সঠিকভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে কিনা, এটা একটা দিক। আর জীবিকার বাঁচাবার জন্য তো জীবনের জন্য জীবিকা, তাহলে জীবনটাই কিন্তু আগে। এখন আমাদের মতো দেশ সেটা কীভাবে মিনিমাইজ করবেন? মনে করেন গার্মেন্টস আপনি চালু রাখছেন, একটা জায়গায় যদি বলি অনেক জায়গায় আসলে খুব স্ট্রিক্ট হওয়া দরকার। এই গার্মেন্টস এখন কি করবেন? আমি তো মনে করি এক ঈদের দিন ছাড়া গার্মেন্টসে ছুটি দেওয়া উচিত না। ঈদের দিন গার্মেন্টসের ছুটি, প্রয়োজনে মালিকরা ঈদের দিন তারা সেমাই টেমার আয়োজন করুক, বেতন দেবে। আপনি যে কথাটা বলছেন বেতন বোনাস তারা দেখ, যে গার্মেন্টসগুলো খোলা আছে ঈদের দিন তারা ওই সোশ্যাল ডিস্টেন্স রেখে গার্মেন্টসেই ঈদের ব্যবস্থা করুক। তাহলে আপনি ছুটি দিলে তো আবার তারা ছুটবে, কোনোভাবে তো আটকাতে পারবেন না। আলম ভাই বলছে যে পুলিশ না, পারবে না, গ্রামের পথ দিয়ে যাবে, গিয়ে পুলিশ ফাঁড়ি অ্যাটাক করবে, কি করবে পুলিশ? তা আপনি এই জন্য আমাদের এই দিকগুলো ভাবতে হবে আমাদের বাস্তবতায়। যে কথাটা আমি আসলেই বলতে চাচ্ছিলাম যে কাউকে ছুটি দেওয়া উচিত না, ঈদের দিন ছুটি, সেইটাও গার্মেন্টসে যাক, সবাই গিয়ে সোশ্যাল ডিস্টেন্স রেখে ফেনি টিন্ডি তারা খাওয়াক। আর বেতনটা দিতে হবে, এটা একটা সমস্যা। সরকার নানা আয়োজন করলেও সেটি অনেক জায়গায় বাস্তবায়ন হচ্ছে না। সেটাকে বাস্তবায়ন করা, আর সারা পৃথিবী কিন্তু আস্তে আস্তে খুলছে। এখন সোশ্যাল ডিস্টেন্সিং আমাদের যে সিকিউরিটি রেখে কিভাবে খুলবেন, আরেকটা হলো যে এমনভাবে সিস্টেমটা করা উচিত যাতে মুভমেন্টটা বন্ধ করা যায়। যেমন একটা বললাম যে আপনি যদি আগেও তাই করছিলেন, বন্ধ দিয়েছেন সব বাড়ি, আবার যেই 5 তারিখ শেষ হয়েছে হেঁটে, আপনার নিশ্চয়ই মনে আছে এই যে অনেকে হেঁটে এসেছে। হেঁটে হেঁটে লাইন, হাজার হাজার মানুষ কুমিল্লা থেকে এই দিকে থেকে হেঁটে আপনি কীভাবে আপনি ইয়ে করবেন? এই জন্য আমাদের এখন দরকার একটা হলো যে জোন ভিত্তিক যতটা, যেখানে পুরো লকডাউন করা দরকার, স্যার যে কথা বলছেন মিন করা যে এটা পুরো লকডাউন, এইটা রেড জোন নাম দেন বা অন্য কিছু দেন, এটা ফুল লকডাউন, এখানে কোনো কিছু হবে না, এখানে গার্মেন্টস থাকুক, দোকান থাকুক, কিচ্ছু হবে না, এটা বন্ধ। আর এইটা এই পর্যায়ে লকডাউন যে এখানে মানুষ এই ইন্ডাস্ট্রিগুলো চলবে, এভাবে চলবে। এখন আপনি তো আবাসিক না, আমি যদি বলি যে না গার্মেন্টস আবাসিক, তা না। এবং এই যে তারা যাবে আসবে তার মধ্যেই তো আরও বিপদ বাড়াবে। তারা যদি প্রথম না যায়, যে যেখানে আছে সেখানে রাখেন। সুতরাং যেটা লকডাউন ইন্ডাস্ট্রি চালাই আছে এটা চালাই রাখেন, এটা আজকের খুবই ভাইটাল। মালিকদের ভাবতে হবে, এক হলো তারা সরকারকে এই জায়গায় কঠোর হতে হবে, কোন দলের না তা না। যেমন আপনি এই যে 50 লক্ষ লোকরে দিচ্ছেন, বা গ্রামগঞ্জে যে 10 টাকায় চাল দিচ্ছেন বা রিলিফ দিচ্ছেন, সেই দিক থেকে গতকাল একজন সিনিয়র নেতা তোফায়েল বারিয়া দেখলাম যে উনি জানিয়েছেন, বা প্রাইম মিনিস্টারও বলেছেন যে কোনো দল না দেখে দুর্যোগে মানুষের যে নিড সেটা পৌঁছানো। যে টুকটাক যে দুর্নীতি আমি বলবো সেটা খুবই নিয়ন্ত্রণ করা গেছে। 76-এর যে মনান্তর আমরা বলি, যেটা 1770 সালে, একদিকে মহামারী আর একদিকে দুর্ভিক্ষ, সেখানে এই বেঙ্গলের 16 জনে 6 জন মারা গেছে। তার মানে মোর দ্যান 37-8%। দাপন দেওয়ার অবস্থা ছিল না সেই সময়। কিন্তু ক্যালকাটা শহরের কিছু জায়গার বিত্ত বৈভব বেড়েছে, সেই জায়গায় পৃথিবী নাই। মিডিয়া আপনারা আছেন নানাভাবে, এবং সরকারের যারা শীর্ষ পর্যায়ে তারা কিন্তু খুবই শক্ত অবস্থানে। সেদিক থেকে কিন্তু আমরা গ্রামগঞ্জে সবাই তো খবর রাখি, চলছে। এখন যেটা করতে হবে সিস্টেমটা এর সামনে রেখে আমি আবারও বলবো যে সবাইকে যার যার জায়গায় রাখার স্কোপ হলো, যে অফিস খোলা আছে সেটা খোলা রাখেন, সেখানেই তারা ঈদ করুক, তাদের সেখানে টাকা দেন, সেখানে ইয়ে করেন। আর এখন আছে না যে গার্মেন্টস হয়েছে, আপনি যদি বন্ধ করে দেন তাহলে তো সারা দেশে ছড়াবে। এখন আমাদের বর্তমান বাস্তবতার মধ্যে যা আছে, যেভাবে আছে সেটি যেখানে দেখছেন ছড়াই যাচ্ছে বেশি, ওই জায়গাটাকে পুরা স্যার যেটা বলছে পুরো লকডাউন করবেন, তো পুরো লকডাউন। মিরপুরে যে জায়গায় প্রথমেই হয়েছিল টোলারবাগ, সেখানে কিন্তু পুরো লকডাউন হয়েছিল। ওই মসজিদ কমিটির যারা তারা কনসাস, তারা কিন্তু মসজিদ বন্ধ করেছিল, সরকার করতে পারবেও না। আমরা ওইরকমই সরকারের বাহিনী, আমরা সবাই সচেতন মানুষ, সবাই মিলে আমার মনে হয় যদি সেটা করি, এই মহামারী আমাদের এখনো সরকার যে বলে মানুষ আস্থাশীল যে নিয়ন্ত্রণে আছে। আরেকটা হলো যে ক্রমান্বয়ে অনেকদিন যাওয়ায় নানা ধরনের চিকিৎসার পদ্ধতিও কিন্তু, যেমন ক্যাজুয়ালিটি কিন্তু যেমন 1 লাখের বেশি গত 24 ঘন্টায় গতকাল বলছিল যে সংক্রমণ হয়েছে, কিন্তু মৃত্যুর সংখ্যা কিন্তু কমছে আমাদের। সেই কারণে তারপর ক্রমান্বয়ে চেষ্টা চলছে চিকিৎসার,
ভ্যাকসিনের, আর আপনি যদি বলেন যে ভ্যাকসিনের জন্য অপেক্ষা করবেন, সেই ক্যাপাসিটি সারা পৃথিবীর নাই, বাংলাদেশ তো প্রশ্নই আসে না। সুতরাং আমাদের যে অভিজ্ঞতা হয়েছে ভালো ও মন্দ, সেই আলোকে আমার মনে হয় সেটি সরকার করছে। তারপর আমরা বলবো আমরা সবাই মিলে সেই জায়গাটায় আমরা আসি এবং ঈদটাকে যেন আমাদের ওইভাবেই আমরা পরিকল্পিতভাবে যাতে করি। এবং আমরা বলবো যে আমাদের এখানে অনেক সময় খারাপ শোনায়, অনেক সময় তো লাঠি লাগে, শক্ত অবস্থান লাগে। এখন দিল্লি তো মিডিয়া সোশ্যাল মিডিয়া বলবে যে কেন ইয়ে হচ্ছে। স্যার, আমরা আপনি ইউরোপে, আমি কথাটা শেষ করছি, ইউরোপেও ইভেন খোদ ইংল্যান্ডে বলেন, ইটালিতে বলেন, স্পেনে বলেন, প্রথম দিকে কিন্তু এই লকডাউন টকডাউন জরুরি আইন কার্ফিউ কিচ্ছু মানতে চায় নাই। এক পর্যায়ে তারা খুব, এখন শিথিল করার পরও তারা বের হয় না। এটা মৃত্যু যদি ভয়, আমাদের এখানে ওই যাই বলেন অত হারে যেহেতু মৃত্যু নাই, মানুষ ভয় পাচ্ছে না। সে কারণে আমরা মনে হয় সবাই একমত হওয়া উচিত। অ্যাডমিনিস্ট্রেটিভভাবে যদি কখনো শক্ত মেজার নেওয়া দরকার হয়, মিডিয়া বলেন, আমরা সকল সচেতন মানুষের এইটা বলা উচিত যে সেটা করুক পুলিশ, সেটা সেনাবাহিনী করুক, সরকার সেটা করুক। তাহলে আমরা মনে হয় কিছুটা হলেও নিরাপদে থাকতে পারবো। নিরাপদ থাকতে পারবো। আমরা আশা করি যে একদিন আমাদের এই বিপদ কেটে যাবে, আবার সবাই আমরা মিলে আবার একত্রে হাসবো। জি স্যার, আমরা একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, নিটলটা এসএটিভি সংলাপে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন নিটলটা এসএটিভি সংলাপ। বিরতির পর আমরা আবার ফিরছি আলোচনা করছি দুর্যোগে ঈদ। আবু আলম মোহাম্মদ শহীদ খান স্যার, যেটি দুর্যোগে ঈদ, আমরা যে দুর্যোগ মোকাবেলা করলাম, বিশেষ করে আনোয়ার হোসেন স্যার বললেন যে ঘূর্ণিঝড় আমপানের ক্ষতির পরিমাণ আমরা এখনও ওইভাবে জানতে পারিনি। তারপরেও ঘূর্ণিঝড় পরবর্তী যেসব পুনর্বাসন কার্যক্রম থাকে সেগুলো এরই মধ্যে শুরু করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনাও দিয়েছেন। আপনি যেহেতু স্থানীয় সরকার বিভাগের দায়িত্বে ছিলেন সচিব হিসেবে, সেইখান থেকে আপনার হয়তো এই অভিজ্ঞতাটা আছে যে এই ধরনের বিষয়ে আমাদের উপদ্রুত এলাকায়, বিশেষ করে এই যেসব জায়গায় খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে রক্ষার ক্ষেত্রে এবং পুনর্বাসন কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য কী ধরনের পরিকল্পনা খুব দ্রুত নেওয়া উচিত? না, ঘূর্ণিঝড় বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ, বন্যা বা ছোটোখাটো সাইক্লোন, এগুলোর ব্যাপারে বাংলাদেশ এখন মডেল। কারণ আমরা একটা 1970 দেখেছি ভোলা সাইক্লোন, 1991 সালে একটা সাইক্লোন হয়েছিল, সেটাও আমরা জানি। তো এই বিশেষ করে 1991 সাইক্লোনের পরে বাংলাদেশ সরকার বা রাষ্ট্র শেখার চেষ্টা করেছে যে কি করলে ক্ষয়ক্ষতি কমানো যাবে। এবং এখন সব কিছু কিন্তু এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর। আপনি যা করতে দেখছেন সরকারকে, ভিডিও কনফারেন্স বলেন, যোগাযোগ বলেন, এই জেলা প্রশাসকের কাজ বলেন, উপজেলা নির্বাহী অফিসারের কাজ বলেন, 50 লক্ষ ভলেন্টিয়ারের কাজ বলেন, এভরিথিং, এবং আমাদের যে স্থানীয় সরকারের যে নির্বাচিত প্রতিনিধিরা আছে তাদের কাজ বলেন, সমস্ত কাজটাই একেবারে গোছানো কাজ এখন, এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এখানে ইয়েস, মানবিক তো হওয়ার সুযোগ আছেই। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকার সুবিধা হলো যে আপনি কখন কী করতে হবে আপনি জানেন, এবং সেই কারণেই আপনি 24 লক্ষ লোককে দাবি করা হয়েছে সরকারের পক্ষ থেকে। এটা কম বেশি হতে পারে, বাট 24 লক্ষ লোককে আমরা সাইক্লোন শেল্টারে নিয়ে যেতে পেরেছি। আপনি পাশেই পশ্চিমবঙ্গ কিন্তু মাত্র 3 লক্ষ লোককে নিয়ে গেছে, তাদের জনসংখ্যা অবশ্য 9 কোটি। তো 9 কোটি হলে আমরা যদি হিসাব করি তাহলে 6 লক্ষ হতে পারতাম আমরা, সেখানে 24 লক্ষ লোক। তো এর পরে এই কাজটা এখন পুনর্বাসনের কাজ, রোদ উঠে গেছে, কালকে আকাশ আরও ভালো হয়ে যাবে। এখন আপনি পুনর্বাসনের কাজ কীভাবে হবে সেটাও একেবারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা আছে। এখানে আপনার স্বল্পমেয়াদী কিছু কাজ আছে, যাদের ঘরবাড়ি মেরামত করতে হবে, পুনর্বাসন করতে হবে। কিছু কাজ আছে যে আপনার 2-3 মাসের মধ্যে করতে হবে। যেমন কয়েক জায়গায় আপনার বেড়িবাঁধ ভেঙে গেছে, বেড়িবাঁধ, এবং এই বেড়িবাঁধ কেন ভাঙলো এটা নিয়ে একটা বড় আলোচনা হওয়া উচিত। করোনা যেমন দেখিয়ে দিয়ে এলো যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কত ভঙ্গুর, কত নাজুক, এবং স্বাস্থ্য ব্যবস্থায় কোথায় দুর্বলতা আছে। সেরকম এই যে ছোট একটা আমপান, আমি একে ছোট বলছি এই জন্য যে আমপানের যে গতিপথ ছিল সেটা কিন্তু প্রকৃতি আমাদেরকে সহায়তা করেছে বলে গতিপথ এমন হয়ে গেছে যে আমপানের আমরা লেজ পেয়েছি, বা আমপানের একেবারে সাইড এফেক্ট আমরা পেয়েছি, তাতেই আমাদের এই অবস্থা। তাতে বেড়িবাঁধ ভেঙে যাওয়ার কথা না। তো এই বেড়িবাঁধগুলো তৈরি করা হয় কিভাবে এগুলো মেনটেন করা হয়, কোথায় এগুলো, কেন এটাতে জনগণকে সম্পৃক্ত করা হয় না। আমাদের 2-4টা বেড়িবাঁধ আছে, যেমন চর ফ্যাশনের বেড়িবাঁধ কিন্তু কখনো ভাঙে না, সেখানে জনগণকে সম্পৃক্ত করা আছে, তারাই বাঁধটাকে দেখে শুনে রাখে।
তারাই বাঁধের আশেপাশে গাছ লাগায়, তারাই ইঁদুর মারে, মানে সব কিছু তারা করে। সুতরাং তাদেরকে সম্পৃক্ত করা দরকার, কিন্তু আমরা তো করবো না, কেন ওখানে আমাদের বড় বড় কন্ট্রাক্ট আছে। বড় কন্ট্রাক্ট মানে বড় টাকা মানে বড় কমিশন মানে ওই যে টপ 10-এ যাওয়ার সুযোগ। তো সুতরাং এই যে অবস্থা, এখান থেকে আমাদের শিখতে হবে। এই যে বেড়িবাঁধ ভেঙে গেল, সেখানে যে লবণাক্ত পানি ঢুকে পড়লো, এটা কিন্তু বিরাট একটা অবস্থা। এখানে সমস্ত মৎস্য খামার তো নষ্ট হয়ে গেছে, ধান টান যা হইতো সব নষ্ট হয়ে গেছে। এই লোনা পানিকে এখন দ্রুত বের করতে হবে, বের করে বেড়িবাঁধটা মেরামত করতে হবে, এবং পরবর্তীতে আপনার রাস্তাঘাটের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো ঠিক করে এগুলো ঠিক করতে হবে। সেটা হয়তো 1 বছর 2 বছর লাগতে পারে। এখন ওইভাবে যদি আমরা, সরকার যদি চেষ্টা করে, সবাই মিলে যদি চেষ্টা করে, তাহলে নিশ্চয়ই এটাই পরিস্থিতি মোকাবেলা করা যাবে। আমি চাঁদ ভাইয়ের কথা থেকে একটু আসি, যে আমাদের যে অবস্থা, লকডাউন, স্যার যেটা বলছিলেন যে এটা কি লকডাউন না সাধারণ ছুটি, মানে এই যে ধোঁয়াশা, এই ধোঁয়াশার কারণ আমি নিজেও প্রশাসনে 33 বছর চাকরি করেছি, আমি বুঝি নেই লকডাউন বলে কোনো জিনিস নাকি কনস্টিটিউশন নাই। কিছু লোকের সাথে আমি কথা বলেছি, আমি বললাম আমেরিকান কনস্টিটিউশনে তো লকডাউন নাই, ইউরোপেও নাই, পৃথিবীর কোথাও তো, ভারতের কনস্টিটিউশন তো একটা মডেল কনস্টিটিউশন, ওখান থেকে আমাদের কনস্টিটিউশন কিন্তু আসা। তো সুতরাং আমরা যে কনস্টিটিউশনটাকে আরও বেশি গণতান্ত্রিক বানিয়েছি, লকডাউন শব্দ তো কোথাও ছিল না, বাট পৃথিবী এটা করেছে। পৃথিবী করেছে এই জন্য, হ্যাঁ কারফিউ তো তার চেয়ে খারাপ শব্দ, তো কারফিউ দেই আমরা তাহলে। তা আমাদের এই যা হয়ে গেছে এটা নিয়ে আলোচনা করে লাভ নেই, আমরা খুব ধোঁয়াশার মধ্যে ছিলাম। আর এখন কি করবেন? এখন কিন্তু করার কিছু নাই। এখন আপনি ওই যে, আমি ভাইরোলজিস্ট একজন বক্তব্য শুনছিলাম, ওনার নামটা আমি ভুলে গেছি, ওনার সাথে দেখা হলে আমি জিজ্ঞেস করতাম যে আমরা আদিম যুগে আছি কিনা। উনি বলছিলেন যে অবস্থা তাতে ফিট যে হবে, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট বলে একটা কথা আছে। তো তার জন্য তো আধুনিক পৃথিবী না, তার জন্য তো এই তো ওষুধপত্র আবিষ্কার হয়নি, তার জন্য তো সায়েন্স না, বিজ্ঞান না, তার জন্য তো এত হসপিটাল ডেভেলপ করে নেই, তা আমরা তো ওখানে যেতে পারি না। কিন্তু এখন যে অবস্থা হচ্ছে, আমার ধারণা, আমি জানি না সরকার কি করবে। সরকার, স্যার আপনার কথা মতো ওই কারফিউ টারফিউ কিছু হবে না, আপনি নিশ্চিত থাকতে পারেন। আমিও জানি কারফিউ হবে না, সান্ধ্য আইনও হবে না, এই চলাচল এইভাবে নিয়ন্ত্রণও হবে না। 30 তারিখের পর আসলে সব কিছু খুলে যাবে। খুলে যাওয়ার পর যেটা হবে সেটা হলো, আমরা এখন একটা খেলছি আর কি, আগুন নিয়ে খেলার মতো। আমাদের সেই খেলাটার নাম হচ্ছে হার্ড ইমিউনিটি। এটা HERD, নট ওই হার্ড শক্ত না, এটা হলো পশুর অনক্রমতা। তা আমরা এখন পশুর অনক্রমতা থিওরিতে বিশ্বাস করি, এবং এই থিওরির একটা মজার দিক হলো, বা একটা ভয়াল দিক হলো, মজা বলবো না, এটা ভয়াল দিক, খেলছি যখন মজা করে খেলি, ভয়াল দিকটা হলো যে আপনার এই অনক্রমতা হওয়ার জন্য 70 থেকে 80% মানুষকে ইনফেক্টেড হতে হবে। তার মানে বাংলাদেশের 12 থেকে 14 কোটি মানুষকে ইনফেক্টেড হতে হবে, এবং তার মধ্যে আমরা হিসাব তো জানি মোটামুটি ক্লিয়ার, যে 80% মানুষের এমনি ভালো হয়ে যাবে, তারা বেঁচে যাবেন। 20% মানুষের ওষুধ বিশুদ্ধ দরকার হতে পারে, হসপিটালাইজেশন দরকার হতে পারে। তাহলে 14 কোটি মানুষের 20% আপনি বুঝে নেন, 14 দুগুণে 28, মানে 3 কোটি মানুষের মতো। তো আমাদের হসপিটাল টসপিটাল নিয়ে আলোচনা করে লাভ নেই, আমাদের কয়টা ICU আছে, কয়টা ভেন্টিলেটর আছে, এবং কি অবস্থা মানে চিকিৎসা ব্যবস্থার, সেটা আমরা একদম প্রতিদিন দেখছি। মানুষ কীভাবে মরে যাচ্ছে। একজন এডিশনাল সেক্রেটারি, উনি VIP তালিকায় ওনার নাম ছিল, কিন্তু ওই যে VIP নিয়ে তো আমরা অনেক কথা বলি, তো VIPরাও কোনো চিকিৎসা পাবেন না। তো ওই যে 2,80,00,000 বা 2 কোটি লোকও যদি ইনফেক্টেড হয়, তার যদি 20%কে যেতে হয়, তাহলে কিন্তু বিশাল ব্যাপার। কত পার্সেন্ট যেতে হবে? তার মধ্যে যদি 5% লোকের ভেন্টিলেটর দরকার হয়, তাহলেও সেটা অনেক বড় অঙ্ক, সেটা আমরা করতে পারবো না। সো মেবি প্রকৃতি আমাদেরকে সাহায্য করতে পারে, মেবি, আমি জানি না। তো এই অবস্থা চলতে থাকলে আমাদের বড় সংখ্যক সংক্রমণ হবে, এবং আমরা তো মানুষকে কিন্তু বুঝাতে ব্যর্থ হয়েছি। এই যে এই করোনা রোগটা যে একটা ভয়ঙ্কর রোগ, আমরা সবসময় চেষ্টা করেছি কি, আমাদের গভর্নমেন্টের একটা, আমি একদম শেষ করে দিচ্ছি এখনই, আমাদের গভর্নমেন্টের বা রাষ্ট্র যারা চালাই, বা বুদ্ধিজীবীদের বা আমাদের পেশাজীবীদের একটা বড় সমস্যা হলো যে আমরা চিন্তা করি যে এমন একটা কিছু বলা যাবে না যাতে প্যানিক হয়ে যায়। প্যানিক সিনড্রোমে সারাদিন ভুগতে থাকি সব সময়। আমার বয়স প্রায় 65, আমি তো 5 বছর বয়স থেকে বোঝা শুরু করছি। গত 60 বছরে দেখছি যে আমাদের সরকার, রাষ্ট্র এবং পেশাজীবী যারাই আছেন, তারা কোনো প্যানিক হতে দেবে না। প্যানিক হতে না দিয়ে কী হলো, প্যানিক হতে না দিয়ে তাদের এমন কথা বলে, না ভয়ের কোনো কারণ নেই, আমরা যদি একটু সচেতন থাকি তাহলেই সব কিছু মোকাবেলা করতে পারবো। আর রাষ্ট্রনায়কদের বক্তব্য তো শুনছি যে করোনার চেয়ে আমরা শক্তিশালী, তার সাথে আবার মুক্তিযুদ্ধ, মানে এমন কথা আমরা বলেছি যে মানুষের কাছে তো করোনার কোনো ভয়াল রূপ আমরা তুলে ধরি নেই। তো যেসব দেশ সফল হয়েছে সেসব দেশ প্রথম দিনে বলছে, গ্রিস, আমরা মডেল অনেক আছে, অনেক মডেল নিয়ে আলোচনা করি, গ্রিস বলছে যে ভাই আমাদের যে দেউলিয়া অবস্থা, আমরা দেউলিয়া হয়ে গেছিলাম। আমাদের গ্রিসের প্রধানমন্ত্রীর বক্তব্যে একদম এক লাইন বলছে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু চিকিৎসা দিতে পারবে না, সো তুমি ঘরের ভিতরে থাকো, ঘরের ভিতরে থাকলে তুমি বাঁচবা, আমি তোমাকে সাহায্য করতে পারবো না। ভিয়েতনামের সাথে আমাদের কোনো মডেল মিলে না কেন, ওটা সোশ্যালিস্ট দেশ, প্রথম দিন বলছে ঘরে থাকতে হবে, আমরা কিন্তু চিকিৎসা দিতে পারবো না।
কিন্তু আমরা বলছি যে ভয়ের কোনো কারণ নেই, সচেতন থাকেন, তাহলেই হবে। জি, আবুল মোহাম্মদ শহীদ খান, আপনার কাছে আবার আসবো আমি। হেলাল ভাই, যেটি আবুল মোহাম্মদ শহীদ খান বললেন যে কথা, আশঙ্কার কথা, আমরা কি সত্যি নিয়তির পথে হাঁটছি? না, ঠিকই আছে, বিষয়টা তো আপনি খেয়াল করেন। এই যে করোনা ভাইরাস নিয়ে তো আমরা আগে জানতাম না, এটা নতুন করেই আসছে। তো করোনা ভাইরাস আমরা কী কী শুনলাম? একটা হচ্ছে লকডাউন, একটা হচ্ছে স্টে হোম, একটা হচ্ছে জনতার কারফিউ, একটা হচ্ছে কারফিউ, আর বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী বললেন, বাংলাদেশে বললেন সাধারণ ছুটি। আপনি যদি ওইসব দেশগুলোর সঙ্গে আমরা তুলনা করেন, দেখবেন যে আমরা ওদের চেয়ে বেটার আছি। এই কারণে বলছি, এই 2 কোটি মানুষের দেশ হচ্ছে ঢাকা শহর। ঢাকা শহর হচ্ছে 2 কোটি মানুষ। সেখানে যদি অস্ট্রেলিয়ার একটা মহাদেশ, তাদের জনসংখ্যা 2 কোটি। আপনি কি পুরো লকডাউন করে, লকডাউনের সিস্টেমটা হচ্ছে লকডাউন থাকা অবস্থা, তার ঘরে খাবার পৌঁছে দিতে হবে, তার ঘরে ওষুধ পৌঁছে দিতে হবে, তার ঘরে অর্থ পৌঁছে দিতে হবে। আমি কি সেটা পারতাম? আমার কি সে সক্ষমতা আছে? আমার রাষ্ট্রে কি সে সক্ষমতা আছে? তাহলে আমি কি করতাম? আপনি দেখেন, আজকে ইংল্যান্ডের কথা খেয়াল করেন, আপনি আমাদের কি বলে ইউরোপের কথা খেয়াল করেন, আমেরিকার কথা খেয়াল করেন। নিউ ইয়র্কে আপনার 2 ঘন্টা ছুটি পায় খাবার কেনার জন্য, গিয়ে থেকে খাবার নাই, শুধু র্যাকগুলো আছে। অর্থ দেবেন, ডলার দেবেন, টাকা দেবেন, খাবার নাই। ওই অবস্থা কিন্তু আমরা দেখছি। বাংলাদেশে বলেন তো আজকে প্রায় 65-70 দিন হতে চললো, একটা দিন মানুষ টাকা দিয়ে খাবার পায় না, এমন কোথাও আমরা এরকম কোনো ঘটনা হয়েছে কিনা? আপনি এবং শুধু তাই না, বাংলাদেশে দেখবেন প্রত্যেকটা পণ্যের দাম কমে আসছে। কেন? এই যে সাধারণ একটা অবস্থা ছিল, সাধারণ ছুটি একটু ঢিলেঢালা ছিল, আমি অস্বীকার করছি না শহীদ ভাইয়ের সাথে। ঢিলেঢালার কারণটা এইটুকু সুবিধা আমরা পাইছি, সেটা হচ্ছে আমাদের পরিবহন ব্যবস্থাগুলো আমরা সচল রাখতে পারছি, আমরা খাদ্যপণ্যগুলো মানুষের দুয়ারে দুয়ারে নিয়ে যেতে পারছি। আজকে দেখেন প্রত্যেকটা জায়গায়, আজকে বাংলাদেশে যে আমরা আজকে প্রধানমন্ত্রী 1.5 মাস পরেই কিন্তু দোকানগুলো গার্মেন্টস প্রথম খুলে দেওয়ার সিদ্ধান্ত নিলেন, পরবর্তী পর্যায়ে বাজারগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিলেন, আমাদের মার্কেটগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। গতকালকে আমরা দেখলাম মোদি সাহেব বলছেন, ভারতের প্রধানমন্ত্রী বলছেন যে করোনার সঙ্গে আমাদের বসবাস করতে হবে, অথবা আমাদের ওইভাবে মাইন্ডসেট করতে হবে। গতকালকে আরেকটা নিউজ দেখলাম, আপনার পাকিস্তানের হাইকোর্ট বলতেছে ইমরান খানকে যে তুমি কি সব মানুষ মেরে ফেলবা, জলদি করে তুমি ওই শপিং মলগুলো খুলে দাও। অর্থাৎ আজকে সবার অনুভূতি হচ্ছে যে না, জীবন যেমন দরকার, জীবিকারও দরকার। অর্থাৎ জীবিকা না হলে জীবনও বাঁচবে না। কিন্তু কারোর মতো জীবিকা আগে, কারোর মতো জীবন আগে। আমার জীবিকা না থাকলে জীবন থাকবে না তো। অতএব আমাকে এই যুদ্ধ করেই পৃথিবীতে, আপনি বলেন তো এমন কোন জিনিস আছে যে জিনিসটা করলে আপনি অনেকদিন বাঁচতে পারবেন? এটার কোনো গ্যারান্টি যেহেতু নাই, হ্যাঁ, তারপরেও আমাকে সাবধানতা অবলম্বন করতে হবে। এই করোনা ভাইরাসের প্রথম বিষয় হচ্ছে আমার সাবধানতা আমাকে নিতে হবে। আজকে যদি আপনি সুইডেনের কথা খেয়াল করেন, সুইডেনে প্রতিদিন হাজার হিসেবে মানুষ মারা যাচ্ছে, আপনার তার চেয়ে বেশি 10,000 8,000 করে সংক্রমণ হচ্ছে। সেখানে তো কোনো লকডাউন নাই। কারণটা কি? তাদের লকডাউন নাই, তারা তো ফেল করছে। হ্যাঁ, আচ্ছা, এখন সুইডেন তো হার্ড ইমিউনিটি গেছে, অল্প লোকের দেশ। হার্ড ইমিউনিটি সেই কথা বাদই দিলাম। বিষয়টা যেটা হচ্ছে, বিষয় হচ্ছে আপনাকে সচেতন হইতে হবে। কিন্তু আমি সচেতন হব না, সরকার করে দিবে বা আমি করে দিব বা স্যার করে দিবে, ব্যাপারটা কিন্তু এরকম না। আমি কি বুঝি না? আবার একটু জাস্ট ইন্টারভেন করি। বাংলাদেশে আমরা কিন্তু এখন 60 দিনের ছুটিতে আছি, তাই না? হ্যাঁ। 60 ডেজ। জি। আর লকডাউন 14 ডেজ বা 28 ডেজ আমরা করতে পারতাম। আমরা কিন্তু ওগুলো আলোচনা করতে চাই না বলে আজকে আমরা আমাদের এয়ারপোর্টগুলো ঠিকমতো সিল করতে পারতাম, আমরা আমাদের বর্ডারটা সিল করতে পারতাম। এটা কিন্তু বাংলাদেশের রোগ না, না, এটা বাংলাদেশের রোগ না। এই রোগটা কিন্তু আমদানি হচ্ছে। যে বিদেশ থাকে তার দেশে আসার রাইট আছে, অবশ্যই তার রাইট আছে না? সে আসবে না, অবশ্যই সে আসবে, কিন্তু তাকে কোয়ারেন্টাইন করতে হবে। ম্যানেজ করছি, কোয়ারেন্টাইন করতে হবে। আমরা না ম্যানেজ করতে পারি না, আই এম সরি, আমি একেবারেই একমত নয়। আমরা ম্যানেজ করতে পারি না, আমরা ম্যানেজ করতে পারতাম। আমরা যদি প্রথমে, আমি স্যারের সাথে একদম একমত, প্রথমেই যদি আমরা কিন্তু টাইমটা দেখেন, আমি 60 দিনের এরকম ঢিলাঢালা ছুটির মধ্যে থাকার চেয়ে আমরা 30 দিন কমপ্লিট লকডাউনে শহীদ ভাই ওইটা বাদ দিয়ে আমরা এভাবে খেয়াল করি। আজকে পাকিস্তানের মৃত্যুর হার দেখেন, ভারতের মৃত্যুর হার দেখেন, তাদের সংক্রমণের হার দেখেন, আমাদের সংক্রমণ। আমি বলছি না আমার এখানে খুব আশ্বস্তের বিষয় আছে, তা বলছি না, কিন্তু তারপরে কিন্তু আমরা ভালো আছি। আপনি যে তথ্য পাচ্ছেন সেই তথ্য কতটা সঠিক না, আমি তথ্যের কথা বলছি না, আমি তো তথ্য কত লোককে আমি যেটুকু বুঝি সাধারণ যেটা হিসাবটা, যে আপনি যদি এভাবে খেয়াল করেন, আজকে সরকার যে কাজটি করছে, আজকে প্রায় 2,500 টাকা করে প্রত্যেক 50 লক্ষ পরিবারকে দিচ্ছে, এবং সেখানে আমি দেখলাম যে ক্ষুদ্র ব্যবসায়ীরা সেখানে পাচ্ছে, অন্য ব্যবসায়ীরা পাচ্ছে। ফোন নাম্বার হুয়া। আচ্ছা, তো আমরা দেখবো কোনটা, 1 গ্লাস পানিতে হাফ গ্লাস পানি দেখবো না খালি গ্লাস পানি দেখবো? দেখার বিষয়টা, পারসেপশনের বিষয়টা, সবই ঠিক আছে। তারপরেও আমাদের এই সীমিত সম্পদের মধ্যে যেই ম্যানেজমেন্ট আমাদের, আমার কাছে মনে হয় যে খুব বেশি খারাপ ম্যানেজমেন্ট। হ্যাঁ, আল্লাহ মাফ করো, আমাদের কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা একটি গরিব জাতি, এবং এই গরিব জাতিকে গত 10 বছর মাননীয় প্রধানমন্ত্রী যেখানে নিয়ে এসছেন, আমরা এখান থেকে পিছাবার সুযোগ কিন্তু আমাদের নাই। আমরা প্রত্যেকে চেষ্টা করছি সার্ভাইভ করার জন্য। এই রোগের একটাই কাজ, একটাই প্রধান কাজ, সেটা হচ্ছে আমার নিজেকে সুরক্ষিত করতে হবে। সুরক্ষিত করার জন্য কিন্তু অনেক যন্ত্রপাতি লাগে না, সেটা হচ্ছে একটা মাস্ক পরা,
অসুস্থ রোগীর থেকে দূরে থাকা, প্লাস সর্দি কাশি হাসির সময় তার শিষ্টাচার মেনে চলা, স্যানিটাইজ করা, পরিষ্কার পরিচ্ছন্নতা, ঘরে থাকা যতদূর সম্ভব। এই কাজটুকু যদি আমি নিজে নিজে না বুঝি, আমি এটা সরকার যতই বলুক, এত কিছু বলার পরেও এই যে রাস্তা দিয়ে প্রতিদিন ফেরি দিয়ে লক্ষ লক্ষ মানুষ আসতেছে, কাকে দোষারোপ করবেন বলেন? এটা কি রাষ্ট্রের দোষ? এটা কি কোনো ব্যক্তির দোষ? অতএব আমি যদি নিজেরটা না বুঝি, আমার এই কষ্ট মানে সারবে না, এটি আমাকে মনে রাখতে হবে। আমরা একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, নিটল টাটা এসটিভি সংলাপে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন নিটল টাটা এসটিভি সংলাপ। আমরা বিরতির পর আবারও ফিরছি আলোচনা করছি দুর্যোগে ঈদ। সৈয়দ আনোয়ার হোসেন স্যার, যেটি হেলাল ভাই বলছিলেন যে আমাদের নিজেকে সুরক্ষিত রাখতে হবে, কিন্তু জনসচেতনতা তৈরির ক্ষেত্রে যে একটি ক্ষেত্র তৈরি করার উচিত, বা যে ধরনের পদক্ষেপ নিলে মানুষ সচেতন, তার নিজের সচেতনতায় সে নিজে এগিয়ে আসবে, এই ধরনের যে সামাজিক এবং সরকারের পক্ষ থেকেও যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, বা জনজাগরণ বা জনসম্পৃক্ততা থাকা উচিত, সেখানে কি কোনো ঘাটতি ছিল? তা না হলে মানুষ তো কথা শুনছে না, কিছুই মানছে না, তারা তো বাড়ি যেতে চায়, ঘাটে ভিড় করে হাজার হাজার মানুষ, রাস্তায়, সব জায়গায়। আবার আমরা সচেতন অংশ যাদেরকে বলি, তাদেরও ক্ষেত্রেও সে ধরনের শিথিলতা দেখা দিয়েছে। যেমন গার্মেন্টস, যেটি মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা ছিল যে স্বল্প পরিসরে যাদের শুধুমাত্র বৈদেশিক অর্ডার আছে, শুধু তারাই এই কার্যক্রমটা চালাবে। বা হেলাল ভাই যেটি বললেন যে স্বল্প পরিসরে দোকান খোলার কথা শুধুমাত্র ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষেত্রে, কিন্তু সেই জায়গায়ও কিন্তু শিথিলতা দেখা গিয়েছে। এগুলো কেন স্যার? দেখুন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশের সব মানুষের যেমন একটা দায়িত্ব আছে, সরকারেরও আছে। সরকার যথেষ্ট করছে এবং মাঝে মধ্যে বেশিও করছে আমি বলবো। তবে সরকার বিলম্বিত বোধোদয়। আমাদের অন্তত যে কাজটি তাইওয়ান করেছে, তাইওয়ান ডিসেম্বর 19 থেকেই শুরু করেছে, যার ফলে তাইওয়ানে কিন্তু সংক্রমণ নেই বললেই চলে। আমরা তো মার্চে 8 তারিখে 3 জন সংক্রমিত হলো, তারপরেও বোধহয় তার অনেক ওই মাসের শেষ দিক থেকে আমরা অনেকটা একটু সচেতন হলাম, কাজে বিলম্বিত বোধোদয়। আর একটি হচ্ছে, বলছিলাম যে দুটো কথা, সরকারের দায়বোধ যেটা ছিল, সেখানে দেখা গেল স্বাস্থ্য খাত আমার দুর্বল ভঙ্গুর। স্বাস্থ্য খাতে সমস্যাটা হচ্ছে যে দেখুন, বাংলাদেশে কারা চিকিৎসা নেয়? মধ্যবিত্ত, নিম্নবিত্ত, প্রান্তিক। কে চিকিৎসা পায়, কতটুকু পায়, তা প্রশ্নবিদ্ধ। কারণ বিত্তবান এবং রাজনীতিবিদ তারা দেশে চিকিৎসা করেন না। তাদের হাঁচি পড়লেও তারা সিঙ্গাপুর, কলকাতা, লন্ডন চলে যেতে পারেন। চোখে সামান্য সমস্যা, আমার চোখে যেমন 11 সরকার মলম দিয়েছিল, চোখে আমার অনেক সমস্যা, কিন্তু আমার সামর্থ্য নেই বিদেশে চিকিৎসা করানো। কিন্তু আমার রাষ্ট্রপতি বছরে 2-3 বার চিকিৎসা করতে যাওয়ার মতো সামর্থ্য আল্লাহর রহমতে তাকে দিয়েছে, জনগণের অর্থে। আমি তো জনগণের অর্থ ব্যবহার করবো না, আমার নিজের অর্থই। তো সেই জন্য স্বাস্থ্য খাতটা নিয়ে ভালো করে ভাবতে হবে, এই স্বাস্থ্য খাত এই দেশকে টিকিয়ে রাখতে পারবে কিনা, এটা একটা প্রশ্ন। আর আরেকটি প্রশ্ন হচ্ছে, আমি বলছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী যতটুকু করা দরকার তার চেয়ে বেশি করছেন তিনি। সমস্যা হচ্ছে, করোনা যুদ্ধে যিনি সেনাপতি মাননীয় প্রধানমন্ত্রী, তার রণনীতি ঠিক আছে, কিন্তু এই যুদ্ধের যারা সৈন্য, মাঠের সৈন্য, তাদের রণকৌশল ঠিক নাই। একটা বিশৃঙ্খল সমন্বয়হীন পদ্ধতিতে করোনা যুদ্ধটি চলছে, এটা আমি বলতে বাধ্য। আর একটি হচ্ছে যে দেখুন, বেশি করছেন এই জন্য বলছি, কওমি মাদ্রাসা 2 দফায় 8.5 কোটি টাকা করে দেওয়া হয়েছে। এই টাকাটা কি মাননীয় প্রধানমন্ত্রীর পকেটের টাকা নয়, আওয়ামী লীগের পকেটের টাকা নয়, বাংলাদেশ সরকারের পকেটের টাকা নয়, জনগণের করের টাকা, তাই না? আচ্ছা, সরকারের টাকা বলে কিছু নয়, পাবলিক ফান্ড বলতে জনগণের তহবিল বোঝাতে হবে।
এই কথাটা একবার আমি মন্ত্রী পরিষদে বলেছিলাম বাংলা একাডেমিতে কাজ করার সময়, যখন বলি সরকারের টাকা দেব বাংলা একাডেমিকে, বাংলা একাডেমি জবাবদিহি করবে না, কারণ আমাদের সরকারের টাকা বলতে কিছু নাই। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পড়া থাকলে জানা উচিত আপনাদের যে সরকারের টাকা বলে কিছু নাই। আচ্ছা, কওমি মাদ্রাসা মুক্তিযুদ্ধ বিরোধী, কওমি মাদ্রাসা জাতীয় সঙ্গীত গায় না, কওমি মাদ্রাসা উর্দুতে পড়াশোনা করে, তারা নারী বিদ্বেষী, মুক্তিযুদ্ধ বিরোধী। তাদেরকে আপনি টাকা দিলেন, মানবিক দিক থেকে যথেষ্ট শ্রদ্ধার কাজ করেছেন, সম্মানের কাজ করেছেন, কিন্তু এটা কি উচিত? রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র, রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থার ভেতরে আর একটা শিক্ষা ব্যবস্থা কওমি মাদ্রাসা। অর্থাৎ প্রধানমন্ত্রী যা করা দরকার তার সাথে বেশিই করছেন। এই যে 50 লক্ষ মানুষকে তিনি সাহায্য দেওয়া, এটাও জনগণের টাকা, সিদ্ধান্তের কৃতিত্ব তার, আলোচনার শেষ দিকে চলে এসেছি স্যার। কিন্তু সিদ্ধান্ত বাস্তবায়নের কৃতিত্ব জনগণের। কিন্তু আমি বলবো সেখানে 13 লাখ ভুয়া টেলিফোন নম্বর, আবার 10 টাকা কেজি দরে চাল, মাননীয় প্রধানমন্ত্রী কত বড় উদ্যোগ, সেখানে এক ইউপি চেয়ারম্যান তার সারা গোষ্ঠীর নাম রেখে দিয়েছে। সে নাকি এত দরিদ্র যে 10 টাকা কেজি চাল দরকার। আবার দেখুন যে ইউপি সদস্য, ইউনিয়ন পরিষদ সদস্য মহিলা, তার বাড়িতে 658 বস্তা 10 টাকা কেজি চাল পাওয়া গেল। তো সমস্যাটা আমি সেজন্য বলছি, প্রধানমন্ত্রী ঠিক আছেন, তার শান্তিরা ঠিক নাই। এবং সেই জন্য ত্রাণের কাজটি আমি মনে করি যে সেনাবাহিনীর হাতে ছেড়ে দেওয়া দরকার। সেনাবাহিনী কাজ করছে এবং ইনেট অফ সিভিল অথরিটি সংবিধানেই আছে, জরুরি পরিস্থিতিতে দুর্যোগকালে সেনাবাহিনী কাজ করবে। তারা অত্যন্ত প্রশংসনীয় কাজ করছে, র্যাব করছে, পুলিশ করছে, ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছে। সার্বিক দায়িত্ব ত্রাণ বিতরণের, এই 10 টাকা কেজি চালের সব দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়া দরকার, জনপ্রতিনিধির হাতে নয়। তারা জনপ্রতিনিধি নন, তারা আত্মপ্রতিনিধি। তাদেরকে কি করে আওয়ামী লীগে জায়গা দেওয়া হলো সেটি আমার প্রশ্ন। আর একটা কথা বলে নেই, বলি শেষ করছি, যে এদেরকে বরখাস্ত করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে, তথাস্তু, ধন্যবাদ, অভিনন্দন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে, কিন্তু এদের নাম ছবি সহ তালিকাভুক্ত থাকবে নির্বাচন কমিশনে, জনপ্রশাসন মন্ত্রণালয়। ভবিষ্যতে এরা যেন কোনোভাবে কোনো দল থেকে মনোনয়ন না পায়। জি জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনা যোগ দেওয়ার জন্য। অধ্যাপক ডক্টর ওয়াহিদুজ্জামান, যেটি স্যার বললেন যে ত্রাণ বিতরণে বেশ কিছু অনিয়ম হয়েছে, যদিও সেটি সংখ্যার তুলনায় কম, কিন্তু তারপরও মানুষ আশা করে যে আমরা যারা জনপ্রতিনিধি তাদের একটি স্বচ্ছ ভাবমূর্তি থাকা উচিত। এবং এই দুর্যোগের সময়, বিশেষ করে সামনে যে ঈদ, এই সময় ত্রাণ কার্যক্রম সুষ্ঠুভাবে হোক, বিতরণটা খুবই গুরুত্বপূর্ণ। এই কারণেই কি আমরা সামনে ঈদকে যদি একটু শান্তিপূর্ণ বা সুষ্ঠুভাবে উদযাপন করতে সরকারের যে কার্যক্রমগুলো আছে সেগুলো সম্পন্ন করার ক্ষেত্রে এই যে পদক্ষেপের কথা বলা হলো সেনাবাহিনীর মাধ্যমে ত্রাণ বিতরণ, আমরা তো দেখলাম যে সচিবদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এরই মধ্যে দায়িত্ব দিয়েছেন, তারপরেও কিন্তু বেশ কিছু অনিয়ম, নানা অভিযোগ জানা যাচ্ছে। সেগুলো তাহলে কি আমরা কি জাতি হিসেবে বা আমাদের কি পুরো প্রক্রিয়ার মধ্যেই কোনো গলদ আছে? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা একটা ভুল করছি। ঈদে গভর্নমেন্টের রিলিফ সাপোর্ট বা এই 10 টাকা, এটাও যদি আমরা ধরি 10 থেকে 12 কোটি লোকই আর নেটওয়ার্কের ভেতরে, নট লেস দ্যান 10 crore। সুতরাং আমাদের জনগোষ্ঠীর একটা সিংহভাগ, এবং গ্রামগঞ্জে মানুষ বলে আমিও একমত, যে মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ গ্রহণ করেছে তাতে যার দরকার কেউ বাদ নাই। এখন যাতে মানুষ ডাবলিং না হয়, রিপিট না করে, রিপিট না করলে যার দরকার না এমন লোকরাও পাবে, আমি অন্তত কনভিন্স। কারণ একটা সিস্টেমে দিচ্ছে না, আর শুধু সরকার দিচ্ছে তা না, সরকারের বাইরেও কিন্তু ব্যক্তি নানা উদ্যোগ নানা হচ্ছে গ্রামগঞ্জে যদি যান। আরেকটা হলো এই গ্রামগুলোতে কিন্তু এই আর্থিক সংকটটা যেমন শহরে বেশি, ছোট দোকানদার, গ্রামে কিন্তু সারা দেশে একরকম না। আমি যদি বরিশাল বলি, বা আমার বাড়ি কাঠালিয়া জালকাঠির ভেতরে, সেখানে তো কৃষি কর্মকাণ্ড অব্যাহত আছে। সেখানে যদি আমরা বলি দিন কোথায় কাজ করে দিন লোকটা, কৃষিতে, সেখানে অন্য আরবান বেস কিন্তু কম। সুতরাং এই সাপোর্টটা সেখানে কিন্তু হেল্প করছে।
স্যার, এখন আমরা প্রশ্ন শেষ দিকে হলো- চলে এসেছি। আমি আপনার সেটা পরামর্শটা আসছি কি? জি। স্যারের যে কথা, আসলে আমি মনে করি না যে সেনাবাহিনী দিয়ে বাংলাদেশের এই 18 কোটি ঘরে ঘরে ত্রাণ দেওয়া সম্ভব, এটা বাস্তব না। এটা কিছু একটা জায়গায় ক্লাস্টার সম্ভব। সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আমি থাকবে। বলছি গত তারা রাতেই, সব জায়গায় যাবে না গত পদ্মা রাতেই সেতু কিন্তু করছে না। শুনেন, এখন কিন্তু আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করছে না গোটা কিছুই, খোদ প্রধানমন্ত্রী নিয়ন্ত্রণ করছে, ইভেন ক্যাবিনেটও না। আমরা কি দেখছি, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিয়ন্ত্রিত হচ্ছে সমগ্র ব্যবস্থাটা দুর্যোগের। নাম্বার 2, যদি এই যে আপনি এই আম্মানও যদি বলেন, কালকে রাতেই আমি ভোর রাতে উঠে একটু নামাজ টামাজ পড়ে তারপর আবার ছেড়ে গিয়ে তখন আমি খবরটা দেখছি, সেইখানেই সাতক্ষীরার ডিসি বলছে যে আজকের সেনাবাহিনীর তত্ত্বাবধানে আজকেরই যে বেড়িবাঁধ যেখানে যেখানেই হয়েছে তাৎক্ষণিক যে দরকার, আজকে সেনাবাহিনী কাজ শুরু করবে। এবং সেটা কিন্তু সেনাবাহিনী করছে। আমাদের আপনি কবিনী দেখছেন, সেনাবাহিনী, আমাদের পুলিশ, এবং পুলিশ আমরা যাই বলি, পুলিশ যেবার যে সার্ভিস দিয়েছে সেটা যদি আমরা উল্লেখ না করি, আমার মনে হয় তাদের প্রতি অন্যায় করা হবে। তা পুলিশেরও, আমাদের যদি দুর্নীতি বললেন সবার দুর্নাম আছে, কিন্তু এটাও ঠিক জনপ্রতিনিধি দিয়েই চলবে। জনপ্রতিনিধি কয়জনে করেছে? তাহলে যদি বলেন যে তাহলে জনপ্রতিনিধিরা করবে না, পারবেন না। ক্লবস করবে, সেনাবাহিনী করবে, জনপ্রতিনিধি দিয়ে করবে, সচিবরা যে করছে, অনেক সচিবই তো আমাদের চেনা আছে, আমি খোঁজখবর নিয়েছি, তারা একদম- কোঅর্ডিনেট করছে। জি, আমরা আলোচনা এবং শেষ- আপনি যদি যান, আমি নাম ধরে বলতে পারি, এই জামালপুরে পিছিয়ার যে চালু করেছে, ওখানে শিক্ষা সচিব দায়িত্বে আছে, সে তো বলছে যে ওইখানে যারা জনপ্রতিনিধি তারাই টাকা দিয়া সেই পিছিয়ারে যা যা দরকার তারা কিন্তু করছে, জনপ্রতিনিধি বসে নাই। এবং আপনি যদি সবাইকে উড্ড করতে বলেন, এবং আমি বলবো যেহেতু মিডিয়া, প্রধানমন্ত্রী খুবই স্ট্রিক্ট, নানা কারণে এবারে ত্রাণ নিয়ে আমরা হিসাব করলে দুর্নীতি কম হয়েছে, একদমই আমরা আশা করি না। আমি তো বলছি যে 76-এ যে মনান্তর যেটা বলা হয়, এর চেয়ে অনেক বেশি ভয়াবহ। স্যার, আমরা- সেখানেও জি। কিন্তু ওই ক্যালকাটা শহরের আভিজাত্যপূর্ণ এলাকা সেই সময় সমৃদ্ধ হয়েছে বরাবর, সেটা কিন্তু এবার হয় নাই। এবার কেউ বলতে পারবে না যে ত্রাণ বিক্রি করে কেউ কোটিপতি হয়েছে, ত্রাণ বিক্রি করে কেউ লাখপতি হয়েছে, তা না। যা হয়েছে সরকার ব্যবস্থা নিয়েছে। তবে ছাড়েন, ওই জায়গায় একমত, এই ধরনের আমরা মোটেও চাই না। যারাই ধরার মধ্যে আসবে তারা জানি এই ধরনের নির্বাচন বা কোনো কাজে, এবং শুধু সেটা যদি বলেন সারা দেশের, আমি মনে করি দুর্নীতি বিরোধী অভিযান হওয়া উচিত, আইন পরিবর্তন হওয়া উচিত, এবং যারা দুর্নীতি করবে তাদের ওই চায়নার মতো। আমরা একদম শেষ দিকে চলে বঙ্গবন্ধু, আমি এসেছি, শেষ স্যার। করছি, বঙ্গবন্ধু যে নয়া চীনের অভিজ্ঞতা বলছিল যে ঘুষ খায়, ফাঁসি, মৃত্যুদণ্ড, এবং এই ধরনের সিভিয়ার পানিশমেন্ট, সম্পত্তি বাজেয়াপ্ত, সেটা এই ত্রাণ না। না, এটা তো- বাংলাদেশের স্যার, ত্রাণ আমরা নিয়ে একদম কি শেষ হয়েছে? দিকে চলে এটা এসেছি, স্যার। হচ্ছে বড় বড় কোটি কোটি, শত কোটি, হাজার কোটি এই দুর্নীতির সামনে ত্রাণের ত্রাণের জনপ্রতিনিধি কি সামগ্রী করেছে? চুরি করাটা হচ্ছে ফৌজদারি অপরাধ, অনায়াসে ফৌজদারি বিধি অনুযায়ীদের বিচার করা। আইন স্যার, আমরা একদম পরিবর্তন শেষ করে দিকে আইন চলে করতে এসেছি, হবে। স্যার। আরেকটা যদি হচ্ছে একটু আরেকটা আমরা- হচ্ছে জি, ব্যাপারটা ভুল যেটা বলছি, বোঝাবুঝির লাস্টে অবকাশ বলি নাই। যে আমরা আশা করি যে আমরা দেখছি সারা পৃথিবী যদি আমরা স্টাডি করি, আসলেই মাননীয় প্রধানমন্ত্রী যদি দেখেন, সবার আগে 3 বছর মেয়াদি উনি পরিকল্পনা গ্রহণ করেছেন। উনি কিন্তু সবার আগে বলছেন যে আমরা একদম দুর্ভিক্ষ আলোচনা হতে পারে, শেষ- খাদ্য উৎপাদনটা এনশিওর করা। সুতরাং আমরা আশা করি, এবং সরকার বিশেষ করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে, এবং ওনারা ব্যবসায়ীরা আছে, আমরা আছি, আর সচিবরা আছেন, জনগণ আছেন, এবং এখনও বাংলাদেশে যদি একজনের উপরে বেশি বার্ডেন হয়ে যায় ঠিকই, তবু সারা মানুষ সেই যারা বিশ্বাস করে আমরা নিজ নিজ কাজটা প্রত্যেকে আমাদের করণীয়টা জানি, এই ঈদে, এই রোজায় আছে সবে কদর, স্যার। এই হোক আমাদের শপথ, আমরা নিজের কাজটা সমালোচনা না করে আমরা নিজের কাজটা ঠিকমতো করব। আর যারা ভালো কাজ করছে, জনপ্রতিনিধিরাও, জনপ্রতিনিধিরা 99% ভালো কাজ করছে। আপনি এই জন্য বললেন জনপ্রতিনিধি সব খারাপ, চোর, এটা আমরা বলতে পারি না। জনপ্রতিনিধি ছাড়া এই জনগণের কাছে এই রিলিফ বলেন, যে তুমি যে সচেতনতা বললে জনপ্রতিনিধি, সুতরাং জনপ্রতিনিধি সিংহ ভালো কাজ করছে, তথ্য প্রমাণ কি তোমার কাছে? আমার কাছে আছে স্যার। আমরা একদম শেষ দিকে চলে এসেছি, স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নিটল টাটা এসিটিভি সংলাপ শেষ করতে হচ্ছে। দর্শক জানিয়ে রাখি, নিটল টাটা এসিটিভি সংলাপ প্রচারিত হয় বৃহস্পতিবার রাত 11:30টায়, পুনঃপ্রচার হয় শুক্রবার সকাল 7:30টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসিটিভির সঙ্গেই থাকুন।